বহু ছেলে মেয়ে এখন আছে যারা আমাদের অডিয়েন্স, তাদের অনেকের মনে অনেক প্ল্যান রয়েছে, কিন্তু তারা এক্সিকিউশন করতে পারছে না। যার লেগে থাকার মানসিকতা নেই সে বোধহয় টিকে থাকতে পারবে না। কোনো স্টুডেন্ট যদি এখনো ভাবে আমি খুব বুদ্ধিমান, আমি পরীক্ষায় লিখে আসবো, ভালো নম্বর পাবো, লাইফেও আমি দারুণ কিছু করব, ভুল হয়ে যাবে। যে বা যারা ওই বিজ্ঞাপন করে না যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, যদি কতজন ফেলিয়ার হয়েছে ওটা দিতে বলা হয়, খবরের কাগজে আটবে না। র্যাঙ্ক করার পরের দিনকেই ফোন চলে আসে যে তোমাকে বলতে হবে এই বইটা পড়েই আমি ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি। আমরা যেটা উইকনেস ভাবছি না, যে টাকা নেই, আমরা পিছিয়ে আছি, এইটাই, এই যে আগুন, এর ভেতরে যে জ্বালা, এইটাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে। আমার মনে হয় যে এটা স্ট্রেংথ, এটা উইকনেস না। আজকে কিন্তু এই কালচারটা বাংলাতে উঠে আসছে যে আমি নিজের কিছু একটা করব, সেটা যদি আমার একটা ছোট চায়ের দোকান থেকেও শুরু হয়, আমি সেটা করব। বাঙালি যেদিন ব্যবসা করা শুরু করবে, আপনার মতো মানুষকে পেয়ে কোথা থেকে শুরু করব সেটা বোঝাটাই একটা শক্ত কাজ। কিন্তু যাই হোক, আমি একটু যেটার জন্য আপনার এত পরিচিতি সেই দিক থেকে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে আপনার এই যে টিউটোপিয়া, এইটা বানানোর চিন্তা ভাবনা কেন এলো বা কবে থেকে আপনি শুরু করলেন? দেখুন, আমি এটা আগেও অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমাদের মূল বিজনেস সেটা হচ্ছে অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন তৈরি করা। আমরা ওই নিকলোডিয়ান, কার্টুন নেটওয়ার্ক, পোগো, সোনি এসব চ্যানেলের জন্য অ্যানিমেশন তৈরি করি। এর পাশাপাশি একটা এডটেক কোম্পানি, ইন্ডিয়ার সবথেকে বড় এডটেক কোম্পানি, আমি নাম বলবো না এখানে, তাদের জন্য আমরা অ্যানিমেশন তৈরির কাজ করছিলাম, মানে তাদের কন্টেন্ট তৈরি করছিলাম। তা হঠাৎ করে কোভিডে ওটা বন্ধ হয়ে গেল। প্রায় 150 থেকে 200 ছেলে মেয়ে ওখানে কাজ করছিল। আমার পক্ষে ওই কোভিডের দুঃসময় তাদের বলে দেওয়া যে কাল থেকে এসো না, কারণ কাজটা বন্ধ হয়ে গেছে, এটা অসম্ভব ছিল। তো সেই জায়গা থেকেই, এটা কিন্তু সূত্রপাত। আর অন্য কিছু যদি বলি মিথ্যা বলা হবে। সূত্রপাত যদি বলো, একদম এখান থেকেই শুরু। তারপরে যে চিন্তাটা এসেছিল যে এরা যে কাজটা করেছে এতদিন ধরে এই এডটেক কোম্পানির জন্য, বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট তৈরি করেছে, সেটা ওদের একটা বড় গুণ বলা যেতে পারে। মানে অনেক দিন ধরে করতে করতে ওরা ওটা অভ্যস্ত হয়ে গেছিল। তো স্বাভাবিকভাবে আমি ভাবলাম যে এদের নিয়ে কি করা যায়, আমিও একটা ছোটখাটো এডটেক কোম্পানি করি। একদম শুরুতে যেটা সবার মাথায় আসবে, আমার মাথায়ও সেটা এসেছিল যে কাদের জন্য বানাবো, অডিয়েন্স কারা হবে। এবং খুব সত্যি কথা বলতে গিয়ে উত্তর কিন্তু এসেছিল ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্যই বানাবো, তার কারণ এদের পেইং ক্যাপাসিটি হাই। কিন্তু কোভিডের সময় সবাই একটু দুর্বল ছিল, মানে মানসিকভাবে দুর্বল ছিল। মানে কেউ, মানে আমরা স্বার্থপরতা থেকে অনেকটা বেরিয়ে এসেছিলাম। কেউ হসপিটালে পৌঁছে দিচ্ছে, কেউ খাবার পৌঁছে দিচ্ছে, কেউ ওষুধ পৌঁছে দিচ্ছে। তা আমি দেখলাম যে আমিও যে কিছু সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারি কিনা। পাশাপাশি ব্যবসার কথা মাথায় ছিল, একদম সোশ্যাল অ্যাঙ্গেলে কিন্তু এটা আমি করিনি, তাহলে মিথ্যা কথা বলা হবে। তখন আমি ভাবলাম যে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য একাধিক এই ধরনের অ্যাপ আছে, শুরুটা যদি বাংলা মিডিয়াম দিয়ে করা যায় কীরকম হতে পারে। আমি নিজেও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি আমার ক্যারিয়ার শুরু করি, প্রতিটা বাঙালি ঘরে আমার মনে হয় এই গল্প লুকিয়ে আছে যে নিজের পকেট মানি চালাতে হবে প্রাইভেট টিউশন করে। একদমই তাই। তা আমিও প্রাইভেট টিউশন দিয়ে শুরু করি, এবং কোনো একটা অজানা কারণে ওই প্রাইভেট টিউশনটাই আস্তে আস্তে একটা বড় কোচিং সেন্টারে পরিণত হয়েছিল, যেখানে প্রায় 400-এর অধিক ছেলে মেয়ে প্রত্যেক বছর পড়তো। সেখানেও কিন্তু আমি বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদেরই পড়াতাম। তা এই জিনিসগুলো একে একে দুই হয়ে ঠিক করলাম যে না, আমি বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্যই আমি অ্যাপটা বানাবো। একটা হচ্ছে স্বপ্ন দেখা, আর একটা হচ্ছে এক্সিকিউশন করা। আপনি জীবনে অনেকগুলো স্বপ্নকে এক্সিকিউট করেছেন। বহু ছেলে মেয়ে এখন আছে যারা আমাদের অডিয়েন্স, তাদের অনেকের মনে অনেক প্ল্যান রয়েছে,
কিন্তু তারা এক্সিকিউশন করতে পারছে না। আপনার কি মনে হয় যে থট প্রসেস থেকে বা মন থেকে বাস্তবে নিয়ে যেতে গেলে কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ? আমার মনে হয় যে কোনো জিনিস শুরু করতে গেলে সবার আগে ভাবা দরকার যে ক্রাইসিসটা কোথায়। একটা জেনুইন ক্রাইসিস থাকতে হবে, নিড থাকতে হবে, এবং সেই সোশ্যাল নিডটাকে পূরণ করার জন্যই কিন্তু বিজনেস শুরু হয়। যে কোনো নিড গ্যাপ থাকতে হবে, সেই নিড গ্যাপকে পূরণ করার জন্য বিজনেস শুরু হয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই কেউ যদি বিজনেস করবে এই মন নিয়ে ভাবে যে প্রচুর টাকা রোজগার করব, প্রচুর মজা করব, তাহলে কিন্তু সে বোকা হয়ে যাবে বিজনেস করতে নেমে। এটা আমার অভিজ্ঞতা। তার কারণ পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে লাইফের, বাকি সব জিনিসগুলোকে ইগনোর করে এটা করতে হবে এবং ভালোবেসে করতে হবে। এমন না, আমার মনে হয় এটা সম্ভবই না যে দিনের পর দিন কেউ সারা দিন ওই একটা জিনিস নিয়ে থাকতে পারে যে ওটা ভালোবাসে না। সুতরাং ওটা অটোমেটিক্যালি আসতে হবে। আর দেখুন, ক্যালকুলেশন আমরা যখন করি না, একটা ব্যবসা শুরু করি, এক্সেলে একটা ক্যালকুলেশন শুরু হয়। এই এক্সেল কিন্তু তো অনেকের জীবন নষ্ট করে দিয়েছে, কারণ এক্সেলে যা খুশি তাই লেখা যায় এবং বড় বড় ফিগার এক্সেলে পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু বাস্তবে স্বাভাবিক মিলবে না। ওটা কেন মিলছে না তার ডেপথে যাওয়া, কোথায় অসুবিধা হচ্ছে, টার্গেট অডিয়েন্স বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের সাইকি বুঝতে অসুবিধা হচ্ছে, আমার প্রোডাক্ট কি কোনো নিড গ্যাপ পূরণ করতে অসমর্থ হচ্ছে, কোথায় ডেভেলপমেন্ট এরিয়া আছে, ওটাকে ধরে টিকে থাকা, ক্রিজে টিকে থাকাটাই বিজনেস অ্যাজ পার মি। খুব বুদ্ধি লাগবে, ভীষণ বিচক্ষণ হতে হবে। এই বুদ্ধি, এই বিচক্ষণতা বিজনেস করতে করতেই মানুষের মধ্যে ডেভেলপ করে। এটা আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। এখন এই আমাদের বাংলাতে এন্টারপ্রেনিউর কালচারটা বাড়ছে, অনেকেই হতে চাইছে। আপনি সেই মানুষটা যিনি একদম খুব গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসে আজকের এত বড় সাম্রাজ্য বানিয়েছেন। মানে আমি এটা সাম্রাজ্যই বলছি বিকজ আমি দেখে এসেছি। আপনার কি মনে হয় যে কোন জিনিসটা আপনাকে ওই জায়গা থেকে এই জায়গায় আসতে সাহায্য করেছে? দেখো, আমি একটু আগেই যেটা বললাম যে লেগে থাকা, যার লেগে থাকার মানসিকতা নেই সে বোধহয় টিকে থাকতে পারবে না বিজনেসে, বোধহয়। তার কারণ কারোর জ্যাকপট লাগতেই পারে, 2 বছরে খুব বড় কিছু হয়ে গেল। কিন্তু আমি যা বিজনেসম্যানদের যে হিস্ট্রি পড়েছি বা যাদের চিনি, কাউরই কিন্তু রাতোরাত কিছু হয়নি। তো আমার মনে হয় মূল জায়গাটা হচ্ছে লেগে থাকা আর ওপরে ওপরে কিছু না দেখা। যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা দেখলে হবে না, যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা দেখার চেষ্টা করা, এটা দেখলেই হয়ে যাবে। এটা খুব কঠিন কাজও না। টিম কতটা জরুরি যে কোনো বিজনেসে? পুরোটাই টিম। এই যে তুমি বললে না, টিম এক্সপেরিয়েন্সটা আমি শুনবো। হ্যাঁ, কারণ তুমি যে বললে না যে আপনি এটা করেছেন, সাম্রাজ্য বানিয়েছেন, এর থেকে বড় ভুল কথা আর কিছু হতে পারে না। মানে আমি যদি পুরো জিনিসটার ক্রেডিট আমি নিই, তাহলে এর থেকে বড় স্বার্থপরতা আর কিছু হবে না। তার কারণ একদম ইনিশিয়াল লেভেল থেকে ফ্যামিলি সাপোর্ট, এবং আমি শুরু করেছিলাম যখন আমার সাথে আমার যে মিসেস সমানভাবে কন্ট্রিবিউট করেছেন আমার জার্নিতে। ও ক্যামেরার সামনে আসতে চায় না বা লজ্জা পায়, সেই জন্য হয়তো চেনে না অনেকে। আমি টুকটাক ক্যামেরার সামনে আসি, হয়তো 2-4 জন চেনে। এরপরে আমার কিছু স্টুডেন্ট আছে যাদের নিয়ে আমি, মানে অ্যানিমেশনের স্টুডেন্ট, মনোজ বলে একটি ছেলে আছে যে আমার কাছে অ্যানিমেশন শিখেছে। তাকে দিয়েই কিন্তু প্রথম প্রোডাকশানের কাজ শুরু। ও কিন্তু স্টুডেন্ট ছিল তখন। আমার মনে আছে 2,500 টাকা দেওয়ার ক্ষমতা ছিল আমার তখন। তো ওকে আমি রিকোয়েস্ট করি যে তোমার জীবনে 6টা মাস তুমি কি আমাকে দিতে পারবে? 6 মাসে যদি কিছু না হয় তাহলে তুমি ভাববে 6 মাসের জন্য ঠকে গেলে, আমি তারপরে আটকাবো না, আর যদি ভালো হয় থেকে যাবে কিছুদিন। তো ও মোটামুটি ওর কন্ট্রিবিউশনেই আজকে হাইটেক কিন্তু এই জায়গায় এসছে। মানে সেটা নামটা আলাদা করে বলার মতো একটা নাম, যেটা আপনি প্রথমে একদম শুরু করেছিলেন। একদম প্রথমে যে শুরু, আজ থেকে প্রায় কত 30 বছর? না, 30 বছরের আগে বলছি না, এটা আমরা প্রোডাকশন শুরু করেছি 15 বছর হলো। মানে 30 বছরের আগের কথা হচ্ছে আমি আর আমার মিসেস যখন শুরু করেছিলাম 2010 নাগাদ। হ্যাঁ, ওরকম। তো ও আমাদের স্টুডেন্ট ছিল, এখন পুরো স্টুডিওটাকে হেড করে ওই।
আচ্ছা, ফার্স্ট স্টাফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা ওকে 6 মাস চেয়েছিলাম, ও পুরো জীবনটাই দিয়ে দিয়েছে আমাকে। তাহলে ওর নাম হয়তো অনেকেই জানে না, কিন্তু অসম্ভব গুণী একটা মানুষ। এরপরেও আরও অনেক নাম আছে, আমি যদি এর নাম নিই ওর নাম না নিই সবাই রাগ করবে না, খুব অভিমান হবে, কারণ এত ভালোবাসে এরা। হ্যাঁ, ভীষণ অভিমান হবে। তবে আরেকজনের কথা না বললেই নয়, পিয়ন হিসেবে জয়েন করেছিল। আচ্ছা, চন্দন বলে একটি ছেলে, চা দিত সবাইকে। তো একদিন হঠাৎ করে এসে বলে যে, স্যার আমি একটু শিখতে চাই কম্পিউটার অ্যানিমেশন, যদি আপনি একটু শিখিয়ে দেন, আমি এইচএস অবধি পড়াশোনা করেছি। বলে হ্যাঁ শিখ। করতে করতে আজকে সেন্স অফ রেসপন্সিবিলিটি এত হাই ওর, ও আজকে 2 লক্ষ টাকার ওপরে স্যালারি পায়। এবং আমি মনে করি ওর ডবল স্যালারি দিলেও ওকে কম দেওয়া হচ্ছে। তাহলে দেখুন, এন্টারপ্রেনার বলতে আপনি আমার দিকে আঙুল দিচ্ছেন, আমি বলছি ওই ছেলেটাও এন্টারপ্রেনার, কিন্তু ও অর্গানাইজেশনের মধ্যে থেকে এন্টারপ্রেনারশিপ করছে। না, সেটাই যে কোনো আমরা কিন্তু গুলিয়ে ফেলি মালিক আর এন্টারপ্রেনারের মধ্যে গুলিয়ে ফেলি। এটা একটু বলুন। দেখুন, মালিক আমার মেয়েও হতে পারে, জন্মসূত্রে হতে পারে, কালকে আমার মেয়ে মালিক হতে পারে। এন্টারপ্রেনার হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে, ওটা সময় বলবে। কিন্তু এই ছেলেটা মালিক না, কিন্তু পিওরলি এন্টারপ্রেনার, কারণ ও নিজে ইচ্ছায় শিখেছে। আমরা কতটুকু কাজের মধ্যে যতটুকু হেল্প করতে পেরেছি, আরও তো এরকম অনেকে ছিল করেনি, ও নিজের ইচ্ছায় নিজেকে এইভাবে দাঁড় করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও আজকে ছেড়ে চলে গেলে ও সাবস্টিটিউট কে হবে এই মুহূর্তে যদি আপনি আমায় প্রশ্ন করেন, আমার কাছে উত্তর নেই। তাহলে একে যদি এন্টারপ্রেনার না বলি তা তো ভুল হয়ে যাবে। আপনি যখন শুরু করছেন তখন এডুটেক মার্কেট বিশাল বড়, এবং মানে তখন বড় বলতে সম্ভাবনা দেখা যাচ্ছে, মানে সামনে বাইজুস আছে, আনএকাডেমি রয়েছে, ফিজিক্সওয়ালা উঠে আসছে। সেইখান থেকে আপনার মধ্যে যে কনফিডেন্স, যে এদের মধ্যে থেকেও আমি গড়ে নেবো আবার জায়গাটা, সেইটা আপনি কোথা থেকে পেলেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ইন্সপিরেশন পেয়েছি ওদের থেকেই। মানে এই জায়গাটায় অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ ওরাই রাস্তা দেখিয়েছে এরকম একটা জিনিস হতে পারে। কিন্তু আমি এটা জানতাম যে আমার অত বড় ব্যান্ডউইথ নেই, যে অর্থনৈতিক ক্ষমতা নেই, বা অন্যান্য যে ব্যান্ডউইথগুলো লাগে নেই, যে আমি পুরো ইন্ডিয়া জুড়ে কিছু ভাববো। তখন আমি ভেবেছি যে ভ্যালু ক্রিয়েশন নিয়ে তো কথা, ভ্যালু ক্রিয়েশন শুধু টাকায় হয় না। তো আমি যদি বেঙ্গলে সত্যিকারের ভ্যালু ক্রিয়েট করতে পারি, মানে আমার প্রোডাক্ট যদি সত্যিকারের কন্ট্রিবিউট করতে পারে, তাহলে এই ভ্যালু ক্রিয়েশন হলো। আর আমি এরকম কিছু জানি না যেটা সোসাইটিতে সত্যিকারের কিছু ভ্যালু ক্রিয়েট করেছে, সে অর্থনৈতিক ভ্যালু পায়নি। মানি ইজ আ বাই প্রোডাক্ট, ও অটোমেটিক আসবে। সেই জন্য, আর সত্যি কথা বলতে কি, আমরা এত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের ওরম কোনো স্বপ্ন নেই অত টাকা হতে হবে, ওই গাড়িটা চড়তে হবে, ওই স্বপ্নটা নেই। আজকে আপনি আমার অফিসে দেখেছেন যে এতগুলো ছেলে মেয়ে যে আমার মতো অতি সাধারণ একটা মানুষকে স্যার স্যার বলে ডাকছে, মানছে, আমার কথা শুনছে, আমার সঙ্গে দিন রাত এক করে কাজ করছে, এটা তো কোনোদিন ভাবিনি। তো এটা কি কম বড় পাওয়া? এটাই ভ্যালু ক্রিয়েশন। বাকিটা মানে অটোমেটিক্যালি যা হবে তাতেই আমি হ্যাপি। শুরুর দিকগুলোতে বা যখন কাজ শুরু করছেন, তখন থট প্রসেসে ছিল যে এত মানুষ কাজ করবে আমার আন্ডারে, বা এরকম কিছু একটা করতে হবে? একদমই না। একদম শুরুতে যেটা ছিল যে আমি অতি সাধারণ ছিলাম পড়াশোনায়, খুব ছাপোষা একটা চাকরি করতে হবে, আমাকে খুব বেশি টাকা কেউ দেবে না, তাহলে নিজে কিছু করে নিতে হবে। এবং তখন আমার মনে আছে, আমার মনে যেটা চলতো সেটা হচ্ছে, মাস গেলে 10,000 টাকা যদি আমি রোজগার করে নেবো, সেদিন আই এম দ্য কিং, মানে আমার ধারে কাছে কেউ থাকবে না। তো এটা আমার মনে হয় সময়ের সাথে সাথে মানুষ ম্যাচিওর করে, শেখে, 5 জনকে দেখে ইন্সপিরেশন নেয়, এটা একটা জার্নিতেই তৈরি হয়। ধরুন আজকে যেটা আমি ভাবছি, হয়তো আর 2 বছর পর আর একটু অন্যরকম ভাবে, আরো বড়, একটা মানে ওই পাহাড়ের একটা স্টেপ ওঠার পর থেকে আর একটু
ক্লিয়ার হয়ে যায় আকাশটা। অ্যাকচুয়ালি মানে জার্নিটা যদি এনজয় না করা যায় তাহলে বোধহয় ডেস্টিনেশনে গিয়েও মজা পাওয়া যাবে না। একদমই তাই। যে কোনো বিজনেসম্যানদের একটা হেডেক থাকে, সেটা হচ্ছে 1000+ এমপ্লয়ি বা যে কোনো সাইজের এমপ্লয়ি, স্যালারি ম্যানেজ করা, আসা, অনেক সময় বিজনেস ঠিকঠাক করতে না পারলে একটা টেনশন থাকে। এই মোমেন্টগুলো ম্যানেজ করেন কী করে? অনেকে কিন্তু এই একটা ভয়ে চায় যে এত ঝামেলা নেবো না, ব্যবসা করবো না, চাকরি করবো। অ্যাকচুয়ালি শুরু থেকে যখন ব্যবসা করেছি তখন ভেবেছি প্রথমে নিজেই স্টাফ ছিলাম, আর কেউ ছিল না, মানে সব কাজই নিজের করতে হতো সব, কিন্তু বাড়িতে টাকা নিয়ে যেতে পারতাম না। তো ওটা না একটা হ্যাবিট হয়ে গেছে যে বাড়িতে টাকা নিয়ে যেতে পারবো না, এটাও হতে পারে, কিন্তু মনে একটা আশা থাকে যে অমুক দিন হয়তো আমার চলার জন্য যা যা লাগে তার জন্য যে টাকাটা লাগে সেটা আমি এখান থেকে রোজগার করে নিয়ে যেতে পারবো। তো সেই হ্যাবিটটা দিয়েই বলতে পারেন যে বড় হয়ে ওঠা। আর আজকে যদি বলেন যে এতগুলো লোকের স্যালারি আমি দিচ্ছি, এটাও একটা মিথ্যা কথা। কারণ ওই যে বললাম চন্দনের মতো ছেলে আছে, মনোজের মতো ছেলে আছে, এবং এরকম অসংখ্য নাম আছে, আমি বলছি না। তো তারাই তো বরঞ্চ উল্টে আমার গাড়িটা চালাচ্ছে, আমি ওদের গাড়ি চালাচ্ছি, এটা বলাটা অধ্যত্ত হবে। সুতরাং আমার মনে হয় এটা কোনো ব্যাপার না। যারা ভাবছে যে এটা একটা বড় হেডেক, এটা কোনো হেডেক না। শুধু নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এই মাইন্ডসেট থাকতে হবে। যতদিন না সবার হবে, যেমন বাড়ির মা সবাইকে খেতে দেওয়ার পর যদি নিজে খায় কিছু থাকে, যতটা থাকবে ততটাই খাবে, এবং সেটা নিয়ে সে সব থেকে তৃপ্তি নিয়ে বাঁচে। অতৃপ্ত মন নিয়ে শোয় না, কিন্তু কম খেলেও যে সবাই ভালোভাবে খেয়েছে, ওই মাইন্ডসেট যদি থাকে তা কোনোদিন সে একটু বেশিও পেয়ে যাবে, কিছু যায়। এখানে একটা মেন্টালিটির তফাৎ আসে, জানেন তো? সেটা হচ্ছে যে বহু যে বিজনেসগুলো গ্রো করতে পারছে না, তাদের তো ডেফিনেটলি একটা কারণ যে বিভিন্নভাবে তারা ভুল করছে। তার সাথে একটা বড় কারণ যে তাদের হাতে ভালো টিম নেই। তার একটা টিম না থাকার একটা কারণ হচ্ছে যে একটা প্রপার স্যালারি না দেওয়ার জন্য সেখানে ভালো ভালো ছেলেমেয়েরা জয়েন করছে না। কেন কি আমাদের বাংলার যত বিজনেসম্যান আছে বা অনেক বিজনেসম্যান আছে, তারা ভাবছে যে ব্যবসা থেকে আমি কি পেলাম, সেই কারণে তারা গুড স্যালারি অফার করছে না, তার কাছে ভালো টিম হচ্ছে না, ভালো টিম না হওয়ার জন্য তার কাছে একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে। তা আপনি একটা এত বড় টিম বিল্ড আপ করেছেন, সেখানে অনেক হাইপ্যাড জব আপনার কাছে আছে, আপনারা হায়ার করার সময় কি মেন্টালিটি নিয়ে হায়ার করেন? দেখো, আমি সবার আগে বলি, আমাদের ম্যাক্সিমাম যে এমপ্লয়ি আছে না, বেশিরভাগই কিন্তু আমাদের স্টুডেন্ট, মানে আমাদের অ্যানিমেশন একাডেমিতে শিখে আসছে, এবং তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকে, ভীষণ লয়াল হয়, মানে যেহেতু আমার ওখান থেকে শিখেছে। এবং বাইরে থেকেও যারা আসে, আমি এখনও ইন্টারভিউতে নিজেকে 10-এ 0 দিই। আমি ইন্টারভিউতে বুঝতে পারি না যে একটা মানুষের পারফরমেন্স কি হবে। যারা বুঝতে পারেন তারা কি ম্যাজিক জানেন আমি জানি না, মানে আধ ঘন্টার ইন্টারভিউতে কাউকে সিলেক্ট করে নেওয়া যে এ পারবে, বা ডিসিলেক্ট করা যে না এ পারবে না, রিজেক্ট করা যে না এ পারবে না, এই বিদ্যা আমার জানা নেই। আমি দেখি যে মানুষটার ওয়েভলেন্থ আমার সাথে ম্যাচ করবে কিনা, ফিলোসফিক্যালি অ্যালাইন্ড কিনা। যদি হয় তার কিছু ঘাটতি থাকলেও কিন্তু ওটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাকে শিখিয়ে নেওয়া যায়। কিন্তু ফিলোসফিক্যাল অ্যালাইনমেন্ট যদি না থাকে, তাহলে আমি দেখেছি যে শুধু টাকা দিয়ে কিন্তু মানুষকে রাখা যায় না। মানে টাকা এমন একটা জিনিস, আজকে যে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে ওটা 6 মাসের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এবং ওটার ক্রাইসিসে মানে সেই অনুযায়ী ও বিভিন্ন রকম ইএমআই সেট করে নেয়, এবং তারপরে 6 মাস পরেই ওর ক্রাইসিস শুরু হয় যে 2.5 লাখ হলে ভালো হতো। আবার 2.5 লাখ হলেও কিন্তু আবার ও 3 লাখের জন্য দৌড়াবে। তাহলে ম্যান পাওয়ার রেখে দেওয়া বা টিম বিল্ড আপ করার আমার মনে হয় রাস্তা হচ্ছে টিমের সাথে ফিলিং শেয়ার করা, যে দেখো ওপেন ফোরাম, মানে এখানে লোকানো কিছু নেই, এই বিজনেস, এই সিচুয়েশন, এই মুহূর্ত আমরা শেয়ার করে নেবো। যেমন আমাদের যখন খুব ভালো হয়, আমরা কিছু স্টাফ যারা কোর মেম্বার তাদের বিদেশে ট্রিপে পাঠাই। আবার খারাপ সময় আসলে সব থেকে বেশি ভোগান্তি কিন্তু ওদের হয়, কারণ ওদের স্যালারি সবচেয়ে ডিলেতে হবে।
তার কারণ আমি জানি ওরা বিয়ার করবে। সবাইকে আমি 1000 জনের কাছ থেকে সমানভাবে এক্সপেক্ট করতে পারি না, কিন্তু ওরা বিয়ার করবে। তাহলে দেখা যাচ্ছে যে ওরা কেন বিয়ার করে, তার কারণ ওদের জীবনের সাথে জড়িয়ে গেছে আমার জীবন। মানে ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে আমাদের যেহেতু এপিসোড ডেলিভার করতে হয় সময় মতো, মানে কালকে একটা এপিসোড যাবে মানে যাবে, উইদাউট এনি এক্সকিউজ যেতে হবে, কারণ ওটা টেলিকাস্ট হবে। তাহলে এরকম সিচুয়েশন আমাদের প্রচুর রাত জাগতে হয়। তা আমার কিন্তু রাত জাগার সত্যি কোনো মানে নেই, কারণ আমি হাতে ধরে কাজ করি না। কিন্তু এমন কেউ বলতে পারবে না আজ অবধি আমার অফিসে একটা রাত জেগেছে আমি ছিলাম না। তা আমি কাঁধে কাঁধ দিয়ে লড়াই, হ্যাঁ, মানে সঙ্গে, মানে ফিলিং দেওয়া যে আমি ঘুমাচ্ছি তুমি কাজ করছো, কারণ ওকে আমি ওভারটাইম দিই না ওই ইয়েটার জন্য, সেটা বিজনেস ইকোনমিক্স সাপোর্ট করে না। তাহলে ও করছে কেন? কোম্পানির জন্য করছে, পিওর কোম্পানিকে নিজের ভেবে করছে। তা আমি যদি গিয়ে ঘুমাই, ওর এই ফিলিংটা আসবে কোত্থেকে? এবং সবার শেষে কে ঘুমাতে যাবে? আমি ঘুমাতে যাব। আমি কি করব? ওদের সাথে একটু মজা করব, একটু কফি মেশিন থেকে একটা কফি, কেউ ঘুমিয়ে পড়ছে, কফিটা এনে ওর সামনে রাখলাম, ও মানে লাফিয়ে উঠলো যে স্যার কফি নিয়ে এসছে। ওর কাছে একটা বিশাল ব্যাপার, স্যার কফি নিয়ে এসছে, আমার কাছে তো একটা সাধারণ কাজ ওটা। তো আমার মনে হয় টিম বিল্ডিং এক্সারসাইজ ওটাও একটা শেখার জিনিস, ওটাও জন্মগতভাবে শেখা সম্ভব না। ক্রাইসিস আপনাকে সব কিছু শিখিয়ে দেবে। আপনার কি কি ক্রাইসিস এসছে এখনো অবধি বিজনেস করতে গিয়ে? সব রকম ক্রাইসিস। সবার আগে তো টাকা নেই, আমরা অত্যন্ত ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, স্বাভাবিক টাকা নেই। তা ওটা তো সবচেয়ে বড় ক্রাইসিস এসছে। তারপরে না সবচেয়ে বড় ক্রাইসিস যেটা বলবো সেটা হচ্ছে টিউটোপিয়া করার পর আমি যেটা ফেস করেছিলাম, কারণ আমি যে ব্যবসাটা করতাম আগে, অ্যানিমেশন তৈরি করতাম, সেটাই কিন্তু কেউ আমি চিনতো না। মানে আমি চুপচাপ অ্যানিমেশন করতাম, আর ওই নিকলোডিয়ান, কার্টুন নেটওয়ার্ক, পোগো, কতগুলো বাছাই করা চ্যানেলে চলে যেত, প্রোগ্রামটা দেখতো, আমার কাছে টাকা চলে আসতো, শেষ। আর আমার অফিসের যে মানুষজন ওই কজনই আমায় চিনত। টিউটোপিয়া করার পর কি হয়েছে, আমাকে সামনে আসতে হয়েছে, বিভিন্ন সেমিনারে যেতে হয়েছে, এই যেমন পডকাস্ট করছি, এরকম কিছু অনুষ্ঠানে আসতে হয়েছে। এতে কি হয়েছে, মানুষজন চিনেছে। এবার মানুষজন চেনার ফলে কি হয়েছে, মানুষের তো বিভিন্ন রকম, যে কোনো ঘটনায় মানুষের মানে ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা হয়। তো আমি দেখেছিলাম যখন শুরু করেছিলাম, প্রচুর গালাগাল দিয়েছে আমাকে টিউটোপিয়া করার জন্য, এবং তার বিভিন্ন রকম কারণ ছিল। বিভিন্ন লোক, প্রাইভেট টিউটাররা ভাবলো বোধহয় আমাদের ব্যবসা খেয়ে নিতে এসছে, খুব রিজনেবল, মানে কোনো অন্যায় বলছে না। স্কুল টিচাররা খুব রেগে গেল, কেন জানি না, স্কুলে ঢুকতে দেওয়া হতো না আমাদের, যে আমরা প্রচার করব, ঢুকতে দেওয়া হতো না। তো বিভিন্ন ধরনের, মানে যেগুলো ভাবিনি, ভেবেছিলাম যে বাংলা মিডিয়ামে ছেলেমেয়েদের জন্য কিছু নেই, আমি এত সুন্দর করে একটা জিনিস বানাবো এবং যুগোপযোগী একটা জিনিস বানাবো, সবাই বোধহয় আমাকে মানে মাথায় তুলে রাখবে। আর আপনি যা ভাববেন তার ঠিক উল্টোটা যখন হবে, তখন আমার মানে এর থেকে বড় ক্রাইসিস লাইফে আর কিছু হয় না। তখন মনে হয়েছিল একটা সময়, কেন যে করতে এলাম? আমার লাইফের, আমি 50 বছর অবধি যত রোজগার করেছিলাম, আমি সবটাই টিউটোপিয়া লাগিয়ে দিয়েছি। তার কারণ বললাম না, কোভিডে ভাবছিলাম মরেই যাব, তা আমি পয়সা দিয়ে করবোটা কি? তাহলে কিছু একটা ভালো কিছু করি, বেঁচে গেলেও ভালো কিছুর মধ্যে থাকবো, আর মরে গেলে ঠিক আছে, জায়গা মতো ইনভেস্টমেন্ট হলো। পরে মনে হচ্ছিল বেঁচে গেলাম যখন, তখন ভাবলাম কি তো বড় ভুল করে ফেললাম, এত কিছু তো ভাবিনি রে বাবা। আমি ভেবেছি যে একটা ভালো জিনিস তৈরি করব, সবাই মাথায় তুলে রাখবে আমাকে, সবাই সাধুবাদ দেবে, কিন্তু ব্যাপারটা কিন্তু বাস্তবে সেটা হয়নি। তারপর সময় লেগেছে, যারা ভুল বুঝেছিল আস্তে আস্তে অনেকেই এখন আমাদের অ্যাকসেপ্ট করেছে বললে ভুল হবে, শুধু আমাদের কিন্তু মানে এমন এমন ফিডব্যাক আছে যেগুলো যদি আমি সামনে নিয়ে আসি, আমি অ্যাকচুয়ালি না ওটা আমি আমার কোথাও একটা খারাপ লাগে। মানে আমাদের যেমন প্রচুর মানে স্ট্যান্ড করেছে, মানে আমাদের এখান থেকে র্যাঙ্ক করেছে আর কি, আমাদের এখান থেকে র্যাঙ্ক করা প্রচুর ছেলে মেয়ে আছে, কিন্তু আমি ওটা দিয়ে বিজ্ঞাপন করতে আমার একটু অপছন্দ আছে। আমি জানি না, আগামী দিনে হয়তো আমি নেমে যাব, ওই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফেলবো আমি,
কিন্তু এখনও অবধি করিনি আমি। তার কারণ আমার মনে হয়েছে যে বা যারা ওই বিজ্ঞাপন করে না, যে এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড হয়েছে, যদি কতজন ফেলিওর হয়েছে ওটা দিতে বলা হয়, খবরের কাগজে আঁটবে না। দেখবেন আপনি খবরের কাগজে সব ছাপা থাকে। মানে এখানে একটা অভিজ্ঞতাও আছে জানেন তো, না আপনাদের ক্ষেত্রে বলছি না, নির্দিষ্ট দুটো প্রকাশনী আছে। কারণ আমি যেহেতু রামকৃষ্ণ আশ্রমে পড়াশোনা করেছিলাম, তা আমার 10 এবং 12 দুটোতেই আমার ক্লাসমেটরা র্যাঙ্ক করেছিল। র্যাঙ্ক করার পরের দিনকেই ফোন চলে আসে যে তোমাকে বলতে হবে এই বইটা পড়েই আমি ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি। না, এটা কিন্তু এই পুরো শিক্ষা ব্যবস্থার এটা কিন্তু খুব মানে মানে প্রচলিত প্র্যাকটিস। হ্যাঁ, কারণ মানুষ যতদিন বোকা হতে চাইবে, আমাদের মতো লোক তত দিন বোকা বানাতে চাইবে, এটাই স্বাভাবিক। না তো আপনারা কিন্তু রেভলিউশনটা নিয়ে আসছেন, একটা বিশ্বাস এনেছেন যে বাঙালি এটা পারে। মানে টিউটোপিয়া না থাকলে বাঙালির কাছে হয়তো আজকে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কাছে যে অপশানটা আছে সেটা থাকতো না। দেখুন, আমার মনে হয় আমি এখনো না মানে যেটা করতে চাইছি তার 10%ও করতে পারিনি। আমার মন বলছে যে অনলাইন এডুকেশনের যে অ্যাকসেপ্টেন্স না যেভাবে বাড়বে, আনবিলিভেবলি বাড়বে, তার অনেকগুলো রিজন আছে। এডুকেশন কোয়ালিটি অনলাইনে যে পরিমাণ যেভাবে দেওয়া যায়, অফলাইনে সেভাবে দেওয়া পসিবলই না। কেন, আপনাকে আমি সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আমার নিজের কোচিং সেন্টার ছিল, ছোট্ট একটা ঘরের মধ্যে 20 জন 25 জন পড়ছে, টিচার আসছে, যা পারছে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, একটা নোটসের খাতা নিয়ে এসে ডিকটেশন দিয়ে চলে যাচ্ছে হয়তো। এগুলো বোধহয় আমরা সবাই জানি, ছোটবেলায় দেখেছি, আমাদের সাথে হয়েছে। অনলাইনে এটা পসিবল না, তার কারণ রেকর্ডিং হচ্ছে। একটা ক্লাসরুমের মধ্যে একটা টিচার যদি কিছু অসম্পূর্ণ জিনিসও পড়ায়, মানে আমি স্কুলের কথা বলছি না, আমি প্রাইভেট টিউশন বা যে কোনো ক্ষেত্রে, কোচিংয়ের ক্ষেত্রে, তো অসম্পূর্ণ জিনিসটা কিন্তু ধরা পড়বে না এটা অফলাইনে, যেটা অনলাইনে কিন্তু ধরা পড়বে। 1, 2 নম্বর হচ্ছে, তাহলে সবার আগে কি হলো, কোয়ালিটি কিন্তু খুব ভালোভাবে মেজার্ড হবে। 2 নম্বর হচ্ছে, আজকে ধরুন এই যে আমি এতগুলো কথা বলছি, আমি চলে যাওয়ার পর কিন্তু আপনি 20%ও রিটেন করতে পারবেন না কি বলে গেলাম, আমি মনে থাকবে না। ভিডিওটা দেখলে আবার মনে পড়ে যাবে। এই সুযোগটা কিন্তু অফলাইন এডুকেশনে নেই, যেটা অনলাইন এডুকেশনে ও রেকর্ডেড ভার্সন পেয়ে যাচ্ছে। তার উপরে আমরা যেটা লঞ্চ করেছি, ফ্লিপড মেথড অফ টিচিং। ফ্লিপ মেথড অফ টিচিংয়ে কী হচ্ছে, ধরুন কোনো একটা স্টুডেন্ট যখন পড়তে যাচ্ছে, সেটা স্কুলে হোক, কোচিং সেন্টারে হোক, প্রাইভেট টিউটরের কাছে হোক, ও প্রথমবার পড়তে যাচ্ছে এবং কি পড়ানো হবে সেটাও বুঝতে পারছে না, ও জানে না কিন্তু। ওয়ারাজ আমরা কি করি, আমাদের অ্যাপে দিয়ে দিই কোন দিন কি কি টপিক পড়ানো হবে, মানে একটা চ্যাপ্টারে কতটুকু টপিক আজকে পড়ানো হবে, এবং সেই অনুযায়ী আমরা যে অ্যানিমেটেড ভিডিও টিউটোরিয়ালগুলো বানিয়েছি সেগুলো ম্যাপ করে দিই। আমরা বলি তুমি লাইভ ক্লাসে আসার আগে ভিডিও ক্লাসগুলো দেখে তারপরে লাইভ ক্লাস জয়েন করো। এতে সুবিধা কী হচ্ছে, যখন ভিডিও ক্লাসগুলো দেখবে, ওর সাথে দুটো জিনিসই হতে পারে, কিছু জিনিস ও বুঝবে, কিছু জিনিস ও বুঝবে না। যেটা বুঝবে সেটা ওর নলেজ, যেটা বুঝবে না সেটা ওর ডাউট। তার মানে নলেজ অ্যান্ড ডাউট নিয়ে লাইভ ক্লাসে জয়েন করতে পারছে। এতে সুবিধা কী হচ্ছে, যখন লাইভ ক্লাসে জয়েন করছে, নলেজ ওকে কানেক্ট করতে হেল্প করছে, আর ডাউট কি হচ্ছে, ও দেন অ্যান্ড দেয়ার কোয়েশ্চেনগুলো করে নিতে পারছে। যেটা অফলাইনে কি হয়, পড়ানোর পর ও হয়তো বাড়িতে ফিরছে, অটোয় বসে বসে ওর মাথায় কতগুলো প্রশ্ন আসলো, তখন জিজ্ঞেস করবে কাকে, জিজ্ঞেস করার কেউ নেই। আর পরের দিন যে মনে করে ওই প্রশ্নগুলো করে নেবো, লিখে রাখবো, অত সিনসিয়ারিটি সব স্টুডেন্টের থাকে না। তাহলে দেখা যাচ্ছে অনলাইনে না এরকম অনেক কিছু সুবিধা আছে, এবং যেটা সব থেকে বড় জিনিস বললাম না, সেটা হচ্ছে অর্থনৈতিক যে বার্ডেন, সেটা অনলাইনে অনেক কম। আবার যাতায়াতের অসুবিধা, অনেককে অনেক দূরে গিয়ে বাড়িতে বসেই সুবিধাটা পেয়ে যাচ্ছে। সিচুয়েশনটা কি হয়, ধরুন আপনি যদি বাঁকুড়া থেকে ধরুন 20 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রামে আছেন, আপনাকে একজন ভালো শিক্ষকের কাছে পড়তে আসতে হলে 20 কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে। অর্থাৎ ওই শিক্ষক পড়াচ্ছে 2 ঘন্টা, যাতায়াতে দেখা যাচ্ছে 2 আরও 4 ঘন্টা চলে যাচ্ছে। সেইটা অনলাইন এডুকেশন তার সলিউশন নিয়ে এসছে। আমি এখানে একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন করবো আপনাকে,
যে ধরুন সাধারণ মানুষের, সাধারণ একটা বাঙালি মধ্যবিত্তর চিন্তাভাবনার ক্ষেত্রে বলছি, আমরা খুব প্রাইস সেন্সিটিভ মার্কেটে দাঁড়িয়ে আছি। যে অনলাইন এডুকেশন ইউটিউব বা ইত্যাদি প্ল্যাটফর্মগুলোতে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেই অনলাইন এডুকেশনটা সাবস্ক্রাইব করে মানুষ টিউটোপিয়া বা এই ধরনের অ্যাপে পড়বে কেন? স্পেশালি তারা কি ডেলিভার করছে? দেখুন, ইউটিউবে যেটা আছে ওটা একটা সহায়ক জিনিস। তার কারণ ইউটিউবে না পুরো অর্গানাইজড ওয়েতে আপনি কিছু পাবেন না, মানে এটা দেখতে গিয়ে আবার অন্য কিছু চলে আসবে, ডিস্ট্রাকশন। হ্যাঁ, আর সবচেয়ে কথা অর্গানাইজড ওয়েতে ইউটিউবে খুব কম জিনিস আছে, এক। 2 নম্বর, আমরা যখন শুরু করেছিলাম না, আমরা ভেবেছিলাম ভালো ভিডিও বানাবো তাহলেই কাজ শেষ, ভিডিও দেখবে শিখে নেবে। কিন্তু পরবর্তীকালে আমি বুঝলাম যে পড়াশোনায় না কিছুটা হলেও কম্পালশন থাকতে হবে, মানে কিছুটা হলেও ওকে বাবা পড়ে নেড়ে বলে পড়াতে হবে। এবং গার্জিয়ানদের মধ্যেও একটা প্রবণতা আছে, আমরা আপনাকে ফিস দিচ্ছি বা কোচিং সেন্টারে ফিস দিচ্ছি বা যে কোনো জায়গায় ফিস দিচ্ছি, আপনাদের দায়িত্ব পড়ানো। তো শুধু ভিডিও দেখে নিজেরা সচেতনভাবে পড়ে নেবে এই বয়সী ছেলেমেয়েরা, এটা কিন্তু হবে না। অনলাইন কিন্তু সেটা করছে না। যেমন আমাদের, আমি একটু আগেই বললাম, আমাদের লাইভ ক্লাসের আগের ভিডিও হচ্ছে ওগুলো, মানে তুমি লাইভ ক্লাসে আসার আগে ভিডিও দেখে উইথ নলেজ অ্যান্ড ডাউট এসো, যাতে তোমার যখন টিচারের সাথে সরাসরি তুমি পড়াশোনা করবে তখন তোমার বুঝতেও সুবিধা হয় এবং তুমি প্রশ্ন করতে পারো। এবং শুধু তাই না, প্রত্যেক দিন ক্লাসের শেষে আমাদের ক্লাস টেস্ট হয়, মানে ওই ক্লাসে যতটা পড়ানো হলো সে তার ওপর টেস্ট দিতে হয় ওকে, এবং 80% পর্যন্ত না পেলে ওকে কি হয়, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট পিছু একটা করে মেন্টার আছে, সেই মেন্টাররা ফোন করে বলে তুমি আবার ভিডিও ক্লাসটা দেখো, আবার রেকর্ডেড লাইভ ক্লাসটা দেখো, দেখে আবার পরীক্ষা দাও। তাহলে এই যে কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে রোজ পরীক্ষা দিয়ে করিয়ে দিয়ে নিয়ে যাওয়া, এটা অফলাইনে কোনো শিক্ষকের পক্ষে সম্ভবই না, ইম্পসিবল ব্যাপার। তার পক্ষে ভিডিও বানানো, তারপরে এসে আবার সেই অনুযায়ী পড়ানো, তারপরে পরীক্ষা নেওয়া, তারপরে খাতা দেখা, এবং সেটা রেগুলার বেসিসে ইম্পসিবল। এই ক্ষেত্রে আপনাদের সব থেকে বড় কম্পিটিটর কাকে মনে করেন? দেখুন, বাংলা মিডিয়ামে তো আমার কোনো কম্পিটিশান আমি মনেই করি না। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার তো কারোর সাথে যুদ্ধ নেই, সুতরাং আমার কারোর কোনো কম্পিটিশান নেই। কেউ যদি আমার সাথে আরও ভালো করে তাহলে তো একই ইকোসিস্টেমে কন্ট্রিবিউট করবে। তো ওরকমভাবে আমি ঠিক ব্যাপারটা ভাবিনি, আর সত্যি কথা ভাবতে হয়নি বলে হয়তো ভাবিনি, কারণ নেই আমার এখন টু বি ভেরি ফ্র্যাঙ্ক কোনো কম্পিটিশান নেই। আপনাকে এবার একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এন্টারপ্রেনিয়রের একটা দুর্বলতা আর একটা সবলতা থাকে। তা আপনার কি মনে হয়েছে, ধরুন হাইটেক বলুন বা টিউটোপিয়া বলুন, কোন কোন পয়েন্টগুলো আপনার ক্ষেত্রে স্ট্রংগেস্ট পয়েন্ট হয়েছে? এটা আমি কেন জিজ্ঞেস করছি, কারণ পডকাস্ট ইন জেনারেল আমরা খুব পার্সোনাল ভাবে করি না, আমরা একটা ঘটনার উপর করি। কিন্তু আমার মনে হয় যে আপনি যে বললেন যে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, সেই মানুষটা নিজের ক্ষমতায় উঠে এসে, আপনি আপনার মায়ের স্ট্রাগলটাও বলছিলেন, যে সেইখান থেকে আপনি উঠে এসে আজকে 1000 লোককে চাকরি ব্যবস্থা করা, সেটা সহজ কাজ না। সেইখানে আপনার কি মনে হয়েছে এই জার্নিটায় স্ট্রংগেস্ট পয়েন্ট আপনার কি ছিল? মার কথা বললেন, আমি মার কথা দিয়েই বলি। ছোটোবেলায় মা বলতো, আমি খুব শান্ত ছিলাম নাকি, এবং মা যখন বাজারে যেত, বাবা থাকতেন না, বাবা কাশ্মীরে চাকরি করতেন, তো মা যখন বাজার করতে যেতেন আমরা ভাই বোনরা আলাদা আলাদা থাকতাম আর কি, নিজেদের মধ্যেই থাকতাম। আমাকে নাকি একটা হাতুড়ি আর একটা পেরেক আর একটা পিঁড়ি, বসার পিঁড়ি দিয়ে চলে যেত মা। তা আমি নাকি ওই পেরেকটা পোতার চেষ্টা করতাম। মা যখন বাজার থেকে ফিরে আসতো, মানে আমার মুখ থেকে লালা ঝরছে, আমি তখনও ওই পেরেকটা পোতার চেষ্টা করে যাচ্ছি। তা আমার মনে হয় আমি এখনও সেই পেরেকটাই পুঁতছি, মানে ওই কনসেন্ট্রেশন দিয়ে যেটা করতে হবে সেটাকে জাস্ট করে যাওয়া। এটাই আমার মনে হয়েছে যে এটা আমার স্ট্রেংথ, যে যতক্ষণ না ওই পেরেকটা পিঁড়িতে আমি পুঁতবো ততক্ষণ আমি ছাড়বো না, ওটা আমি করে যাব। এটা ছাড়া আমার কোনো স্পেশালিটি আমার জানা নেই। বিজনেস করতে গেলে সব থেকে বেশি কিসের প্রয়োজন? আমার তো মনে হয় ডেডিকেশন, যে আমার দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, আমি যেটা করছি ওটা শেষ করেই তবে ছাড়বো। আর কোন মেন্টালিটি থাকলে ব্যবসায় আসা উচিত?
যে কোনো মেন্টালিটিতে ব্যবসা আমার মনে হয় ব্যবসা সব থেকে মানে আমরা যে লেভেলে ব্যবসা করি, দেখুন আমরা অতি সামান্য ছোট্ট একটা ব্যবসা করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় অত্যন্ত মিডিওকার ছেলেমেয়েরা ব্যবসা করতে পারবে এবং সবচেয়ে সহজ রাস্তা। কিন্তু যেহেতু আমাদের ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংই হয়েছে অন্যরকমভাবে, যে সরকারি চাকরি করতে হবে অথবা কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, এই সোশ্যাল প্রেশারের মধ্যে দিয়ে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাও ওইভাবে তৈরি হয়ে গেছে। তা ব্যবসায় আমাদের ইন্ধন দেয়নি বলে, যেদিন দেবে, বাঙালি যেদিন ব্যবসা করা শুরু করবে, আমি সৌভাগ্য বলুন যে বেশ কিছু বড় ব্যবসায়ী যারা, তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি, আমার কিন্তু বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। আমার মনে হয়েছে ওরা সিনসিয়ারলি ওটা করেছে, আমরা করিনি তাই হয়নি। মানে ওরা এক্সট্রাঅর্ডিনারি মঙ্গল গ্রহের কোনো মানুষ আমার মনে হয়। তো আমার মনে হয় খুব সিম্পল ছেলে, যে কেউ, তুমি করতে পারো, আমি করতে পারি, সবাই করতে পারে, এর মধ্যে কোনো স্পেশাল। আমি এই কারণে বলছি যে আমাদের এখানে ব্যবসার কালচারটা সেই অর্থে চলে না। আমাদের এখানে না ফিগারের খুব প্রয়োজন, যে ওই লোকটা ভালো করেছে তাকে দেখে 10টা লোক মোটিভেশন পাবে, সেই ফিগারটার অভাব রয়েছে আমাদের এখানে। তো সেই কারণেই জিজ্ঞেস করছি, ধরুন অনেক ছেলেমেয়েই তো আছে যাদের সেই অর্থে টাকা পয়সা নেই বা ইত্যাদি, এবং আমি যাদের সাথে কথাবার্তা বলেছি বেশিরভাগের ক্ষেত্রেই আমি দেখেছি যে তারা মনে করে যে আমার দ্বারা ব্যবসাটা হলো না কারণ আমার টাকা নেই, বাবার টাকা ছিল না। এটা কিন্তু একটা বাস্তবিকভাবে বড় কারণ। সেই জন্যই আমি একজন সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম যে এই যে আমার কাছে পুঁজি নেই, এটা কি একটা কারণ হতে পারে যে আমি এই জন্যই ব্যবসা করলাম না, নাকি সেখানে কোনো মেন্টালিটির তফাৎ আছে? না, আমার মনে হয় ওটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। আমরা যেটা উইকনেস ভাবছি না, যে টাকা নেই, আমরা পিছিয়ে আছি, এটাই, এই যে আগুন, এর ভেতরে যে জ্বালা, এইটাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে। আমার মনে হয় যে এটা স্ট্রেংথ, এটা উইকনেস না। মানে আমরা যা করতে পেরেছি, ছোটোবেলাতে কিছু ছিল না, অনেক কিছু পেতে হবে, একটা স্বপ্ন ছিল, তা সেইটার জন্য দৌড়েছি, একটা লক্ষ্য পেয়েছি। আমার তো উল্টোটা ভয় লাগে, ধরুন আমার নেক্সট জেনারেশন, যে সে তো ছোটোবেলা থেকে সব পেয়ে বড় হয়েছে, তার কি সেই আগুনটা থাকবে? তার মানে কি আমি কি ওকে পিছিয়ে দিয়ে গেলাম? কিছু টাকা পয়সা অ্যাকুমুলেট করে আমি কি ওকে পিছিয়ে দিয়ে গেলাম না এগিয়ে দিয়ে গেলাম? আমি কিন্তু খুব কনফিউজড নেই। সুতরাং কেউ যদি বলছে টাকা থাকলে ব্যবসা হবে, ওটার সাথে আমি একেবারেই একমত নই। এই যে ফিল্ডে আপনি বললেন যে অ্যাপ হিসাবে এখনো পর্যন্ত ডেফিনেটলি আমিও সত্যি কথা বলতে টিউটোপিয়া ছাড়া আর কেউ যে 11-12 পড়াশোনা নিয়ে এই লেভেলের অ্যাপ বানিয়েছে সেটা আমি দেখিনি। কিন্তু অ্যাপ বাদেও তো আপনার নিশ্চয়ই কিছু না কিছু কম্পিটিটর থাকবে, যারা ধরুন প্রাইভেটে পড়াচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। সেইখানে কি আপনি কম্পিটিটর বলে কাউকে মনে করেন? দেখুন, কম্পিটিশন না, আমার যেটা খুব খারাপ লেগেছিল যখন প্রাইভেট টিউটাররা আমাকে গালি দেওয়া শুরু করলো, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। তার কারণ হচ্ছে আমি নিজেও প্রাইভেট টিউশন ছিলাম, আমার সত্যিই খারাপ লেগেছিল। তখন আমি কি করলাম, ভাবলাম যে এই প্রাইভেট টিউটার যারা শিক্ষিত ছেলেমেয়ে যারা প্রাইভেট টিউশন করছে, কারণ চাকরি বাকরির অবস্থা হয়তো অতটা ভালো না, বা অনেকে ভালোবেসেই প্রাইভেট টিউশনটা করছে, তো আমার কিন্তু মনে হয়েছিল যে এদের সাথে বোধহয় অন্যায় হয়ে গেল, সত্যি এরা কিন্তু যা বলছে ঠিকই বলছে। তখন ভেবে উল্টোটাই আমি করার চেষ্টা করেছি এবং বেশ কিছুটা আমি সফল হয়েছি। কয়েকশো প্রাইভেট টিউটার আমার সাথে এখন একসঙ্গে কাজ করছে। আমি প্রাইভেট টিউটারদের না নিজের নামে অ্যাপ বানিয়ে দিয়েছি। মানে আমি যেটা কোটি কোটি টাকা খরচা করে কন্টেন্ট বানিয়েছি, আমি ধরো অরিজিৎ নামে কেউ পড়াচ্ছে, আমি অরিজিৎ একাডেমির নামেই অ্যাপ বানিয়ে দিয়েছি। আচ্ছা। এবং টিউটোপিয়ার যত কন্টেন্ট আছে সব টিউটোপিয়ার নাম সব এডিট করে বাদ দিয়ে দিয়েছি, যেখানে ছিল টিউটোপিয়ার লোগো সরিয়ে দিয়েছি, অরিজিতের নামে করে দিয়েছি। অ্যাজ ইফ অরিজিৎ যাতে যখন ওর স্টুডেন্টদের, কারণ অনলাইন এডুকেশনের একটা ইচ্ছা তো আস্তে আস্তে বাড়বে সবার মধ্যেই। দেখুন, অফলাইনকে সরিয়ে অনলাইন আসতে হবে না, অনলাইনের মতো জায়গা করে নেবে। তো ওই প্রাইভেট টিউটারটা যেন পিছিয়ে না পড়ে, তখন ওই প্রাইভেট টিউটারটাকে আমি কী করলাম, যেটা ওর পক্ষে করা সম্ভবই না, অ্যাপ তৈরি করা এবং সবচেয়ে বড় কন্টেন্ট তৈরি করা। অ্যাপ তৈরি করে নিতেও পারবে, কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবে না এত। এবং কন্টেন্ট দেখুন আমি যে তৈরি করেছি না, আমি এবছর আবার নতুন করে বানাচ্ছি। তার কারণ কি, আমার মনে হচ্ছে আমার মনের মতো হয়নি, আর একটু বেটার হতে পারতো, অনেক বেটার হতে পারতো।
তা আমি সে প্রসঙ্গে আসবো। তা এই যে কন্টেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ করা, এটা কিন্তু একজন প্রাইভেট টিউটারে এককভাবে বা একটা কোচিং সেন্টারের পক্ষেও সম্ভবই না, তা সেটা কিন্তু আমি যত কোচিং সেন্টার যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নামে করে দিয়েছি। টিউটোপিয়ার নামগন্ধ কিচ্ছু নেই, এবং ওদের যে স্টুডেন্ট এনরোল করে আমাদের কাছে ডেটাবেসও থাকে না তার। দ্যাট মিনস ওটা আর একটা বিজনেস। এইটা আমার একটু জানার ইচ্ছা আছে, মানে এই কনসেপশনটা একটু আমাকে বোঝান। মানে ধরুন কেউ, আমি বলছি ধরুন তুমি প্রাইভেট টিউটার, আমি শ্রীরামপুরে বসে ইতিহাস পড়াই, ঠিক। আমি যদি টিউটোপিয়ার কাছে এসে একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন দিই, তাহলে আমার নাম দিয়ে ইতিহাসের কন্টেন্ট আমার নাম দিয়েই অ্যাপে আপলোড হবে। এক্স্যাক্টলি। একটু মডেলটা বলুন। আমরা প্রাইভেট টিউটারদের বলি তুমি তোমার স্টুডেন্টদের যেরকম অনলাইনে অফলাইনে পড়াচ্ছ পড়াও, সঙ্গে ও যদি অনলাইনের কথা ভাবে তাহলে কোথায় যাবে? আইদার ফিজিক্স ওয়ালা নেবে, নয় অন্য কোনো অ্যাপ নেবে, নয় টিউটোপিয়া নেবে। যেটাই হোক তোমার জন্য ভালো না, কারণ ফিউচারের জন্য ভালো না। আমরা অ্যাগ্রেসিভ অনেক বেশি, অ্যাজ আ কোম্পানি আমাদের খিদা অনেক বেশি, আমরা কিন্তু ঢুকে যাবো ওখানে। তুমি ঢুকতেই দিও না আমাদের। তুমি কি করো, ওর খিদাটা কিন্তু কোনো কোম্পানির খিদা না, যে টিউটোপিয়ার খিদা আছে, ফিজিক্সওয়ালার খিদা আছে না। ওর খিদাটা হচ্ছে অনলাইন এডুকেশনের যে অ্যাডভান্টেজগুলো, সেই অ্যাডভান্টেজগুলো নেওয়ার খিদা। সেই খিদাটা যদি তুমি পূরণ করে দাও তাহলে ও কোথাও যাবে না, কারণ তোমাকে অনেক বেশি ভরসা করে। তুমি ওর প্রতিদিন ওর বাড়ির ভেতরে বেডরুমে গিয়ে ওকে পড়াচ্ছ, বা তোমার বেডরুমে এসে ও পড়ছে। তো সেই জায়গা থেকে ওর নামে অ্যাপটাকে তৈরি করে দিচ্ছি, পুরো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এবার সাবস্ক্রিপশন হলে আমরা একটা রেভিনিউ শেয়ারিং করে নিচ্ছি। বুঝতে পেরেছো? এতে কি হলো, টিচারটা যে সেও উপকৃত হলো। এই যে নতুন যে ব্যবস্থা, যেটাও করতে পারছিল না, ট্রান্সফর্ম করতে পারছিল না, সেটা আমরা করে দিলাম। আমরাও উপকৃত হলাম যে টিচারের মাধ্যমে, টিচারের স্টুডেন্ট থেকে যে রেভিনিউ পাচ্ছে, তো এই রেভিনিউ শেয়ারিং আমরা পাচ্ছি। স্টুডেন্টরাও উপকৃত হলো, যে অনলাইন এডুকেশনটা ওর পাওয়ার কথা ছিল ওর টিচারের মাধ্যমে পেয়ে গেল। আমার এক পরিচিত আছে, তার থেকে আপনাদের বেশ কয়েকটা ইতিহাসের ক্লাস, এটা আমি আই এম নট প্রমোটিং দ্য কোম্পানি, ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলছি, যে সে আপনাদের এই সাবস্ক্রিপশনটি নিয়েছিল। তা আমার ইতিহাসের প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে, সেখানে আমি কিন্তু আপনাদের ওই ইতিহাসের ক্লাসগুলো বসে বসে দেখি মাঝে মাঝে। তাতে যেটা সুবিধা হয় যে আগে ইতিহাসের বইয়েতে আমার কাছে যতটা ব্যাপারটা জ্বলন্ত হতো, তার থেকে এই ভিডিওগুলো দেখে আমার কাছে জিনিসটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং অতটা বোরিং লাগে না। আমি আপনাকে থামিয়ে দিলাম। হ্যাঁ, না ওটাই বলছিলাম যে কন্টেন্ট এখন আমার নেশা হয়ে গেছে কি জানেন তো, আমি বেঙ্গলে যত ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছে, যত রকমের এডুকেশনাল কন্টেন্ট হতে পারে আমি সব বানাবো। যতদিন আমি বেঁচে থাকবো এডুকেশনাল কন্টেন্ট বানাবো বাংলাতে। যেমন একটা পাবলিশার বিভিন্ন ধরনের বই ছাপে, আমি বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট বানাবো, অবশ্যই বাংলাতে। এবং তারপরে অবশ্যই আমরা আইসিএসসি সিবিএসসি শুরু করছি এবছর, কারণ বিজনেসের সার্ভাইভালের জন্য সব রকম অডিয়েন্সই লাগবে। কিন্তু যদি বলেন মনের টান যদি বলেন, তাহলে তো বাংলায় ফার্স্ট করব, তারপর সেটাকেই ইংলিশে কনভার্ট করা হবে। এবার একটু যারা বিজনেস ভালোবাসে তাদের দিকটায় আসি, কারণ সব ধরনের মানুষই দেখছেন। একটা কালচার ভারতবর্ষে চলছে, বিশেষ করে এই সময়টা, যেখানটা আপনারা সারভাইভ করে গেলেন, কিন্তু যারা এই এডুটেকের জায়েন্ট ছিল সো কল্ড, তারা লস মেকিং করতে 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 বন্ধের মুখে কেউ বন্ধ হয়ে গেছে। টপ দুটো অন্তত আপনি যখন শুরু করেন, তাদের মধ্যে টপ 2 এর অবস্থা খুব খারাপ। আপনার কি মনে হলো যে কোনো বিজনেস সাস্টেন করার জন্য কোন মডেলটা ধরে আপনারা এগোলেন, যে ওই লেভেলের অত ফান্ড রেজ করা দুটো কোম্পানি বন্ধের মুখে চলে এসছে, কিন্তু আপনারা সাস্টেন করে গেলেন? দেখুন, আমার না ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কারণ ওই কোম্পানিগুলো অনেক বড় কোম্পানি ভলিউম ওয়াইজ। তারা কি কারণে ফেল করেছে সেটা বলার মতো স্পর্ধা আমার নেই। আমি এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের না একটা এক্সট্রিম লিমিট আছে। যেমন ধরুন, আপনি একটা বেলুন ফু দিচ্ছেন, ফুলছে, আবার ফু দিচ্ছেন, আরও ফুলছে, আপনার মজা লাগছে, আপনি ভাবছেন যত ফু দেব তত বেলুনটা বড় হবে। সেটা তো না, একটা সময়ের পর বুঝতে হবে এবার ফু দিলে ফেটে যাবে। তা আমার মনে হয়েছে যে আমি যদি এই বিজনেসটাকে এক্সপ্যান্ড করি, তাহলে
আমি কোথায় থামতে হবে সেটা আমি মাথায় রাখবো। আমার মনে হয় এটাই আমার মেসেজ। মানে আপনার প্রশ্নের উত্তর, আপনি ভ্যালুয়েশন গেমে বিশ্বাস করেন না রিয়েল বিজনেসে বিশ্বাস করেন? না, আমি ভ্যালুয়েশন গেমে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। কারণ আমরা ছোটবেলা থেকে এই ভ্যালুয়েশন গেম শুনিনি কোনোদিন। বিজনেসম্যান যাদের আমরা সম্পর্কে পড়েছি, জেনেছি, ভ্যালুয়েশন গেম ব্যাপারটা তো এসছি 10-15 বছর বোধহয়, তাও হবে না বোধহয়। তো আমার মনে হয়েছে এটা একটা বাবল। তো আমার মনে হয় ভ্যালুয়েশন তো ডেফিনেটলি অটোমেটিক ক্রিয়েট হবে। ভ্যালুয়েশন তৈরি করার জন্য বিজনেস করার, ভ্যালু ক্রিয়েট করার জন্য যদি কেউ বিজনেস করে তার ভ্যালুয়েশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ভ্যালু ক্রিয়েশন ইজ ইম্পর্টেন্ট। এই ধরনের যে বিজনেসগুলো যখন বিজনেস লসে রান করে, সেখান থেকে যে বিজনেসকে প্রফিটেবিলিটিতে নিয়ে আসা, সেই সময়টা একজন এন্টারপ্রেনিউরের কোন কোন দিকগুলো দেখা উচিত? ওই যে বললাম, উপরে সবাই যেটা দেখছে সেটা না দেখে, যেটা সবাই দেখছে না, ইগনোর করে যাচ্ছে, সেটার মধ্যে ঢোকা। মানে কি কারণে হচ্ছে না, লস হওয়ার পেছনে তো যুক্তি থাকবে। আর যদি প্রফিট হচ্ছে সেটাও আমি জানি না কেন হচ্ছে, তার মানে ওই বিজনেসটা আমি করছি না, মানে আনারই হচ্ছে তুক্কা। প্রফিটও আমার কন্ট্রোলে হচ্ছে না, আর লসও আমার কন্ট্রোলে নেই। যার লস কন্ট্রোলে নেই, মানে লস কেন হচ্ছে ও বুঝতেই পারছে না, সে কিন্তু প্রফিটও যদি কোনোদিন হয় ওর ক্রেডিটে হবে বলে আমার মনে হয় না। তাহলে লস যখন হচ্ছে তখন বুঝতে হবে যে কি কারণে লস হচ্ছে, এবং সেটা বুঝতে কিছুটা সময় লাগবে। একটার পর একটা ওই পেঁয়াজের খোসা ছাড়াতে ঠিক বুঝতে পারা যাবে যে এই জায়গাটা হচ্ছে অ্যারেস্ট করতে হবে, বা এই কারণে লসটা হচ্ছে। সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে যদি রিপেয়ার করা যায় তাহলেই ওখান থেকে মুক্তি। আর তো কোনো রাস্তা জানা নেই আমার। আপনার নাম এখন যারা কলকাতাতে, যারা বাঙালিরা নিজেদের জায়গা করেছে, সেইখানে গণ্য করা হয়। কারণ টিউটোপিয়া হোর্ডিংয়ে বলুন, মার্কেটিংয়ে বলুন, বিভিন্ন জায়গা থেকে আজকে সবাই চেনে। এই যে এত বড় একটা বিজনেস এম্পায়ারকে এতদিন ধরে আপনি তৈরি করলেন, এবং এতটা জার্নি করলেন, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আপনি বলছেন এখানে, এই ফুল জার্নিতে আপনি কি শিখলেন? যদি টপ 3টে শিক্ষা যারা নতুন তাদেরকে একটু বলতে চান। কারণ আজকের ডেটে না, এই যতই আমরা বলি যে সরকারি চাকরি হোক বা বিভিন্ন চাকরি হোক, আজকে কিন্তু এই কালচারটা বাংলাতেও উঠে আসছে যে আমি নিজের কিছু একটা করব। সেটা যদি আমার একটা ছোট চায়ের দোকান থেকেও শুরু হয়, আমি সেটা করব। সেখান থেকে আমি দরকার হলে ফিউচারে একটা স্টারবাক্স বানাবো কিংবা সিসিটি বানাবো। সেইটা যদি আপনি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। সবার আগে বলি, হোর্ডিং চারিদিকে আমার পড়েছে বা বিজ্ঞাপনে দেখেছে, এটা আমার কোনো কৃতিত্ব নেই। ওটা যার কাছে পয়সা আছে সেই করতে পারে। তো যদি টিউটোপিয়া কোনো দিন সত্যিকারে কন্ট্রিবিউট করতে পারে এই সোসাইটিতে, সেই দিন যদি আমাকে চেনে, এবং তার পেছনে একটা কারণ থাকে চেনার পেছনে, তাহলে সত্যিকারের আপনি যে কথাটা বললেন সেটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাজ অফ নাও আমার কাছে জাস্টিফাইড না যে আমি যারা ব্যবসা করছে তাদের মধ্যে একজন গণ্য ব্যক্তি, আমি অন্তত মনে করি না। 1 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন না যে কি শিখেছেন, কি শিক্ষা, এখনো শিখছি। তা সেই জায়গা থেকে আমি নিজেই শিক্ষার্থী, আমি কাকে কি শেখাবো। আমি জ্যাকমার একটা ভিডিও দেখছিলাম, রাইট। জ্যাকমার ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে তোমার প্রশ্নের উত্তরে এই ভিডিওটা যেতে পারে। আমি চেষ্টা করলে এখন জ্যাকমারটা নিজের নাম দিয়ে চালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি জ্যাকমার নাম দিয়ে চালাতে চাই, কারণ যারা শুনছে তাদের শুনতে ভালো লাগবে। কি সুব্রত রায়ের থেকে শিখবো, জ্যাকমার থেকে শিখবো, আলিবাবার মালিক। তো জ্যাকমা সেদিন বলছিল একটা ভিডিওতে যে প্রচুর মনে রাখতে পারে একটা লোক, মানে একটা স্টুডেন্ট, প্রচুর ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, সেদিন কিন্তু চলে গেছে। মানে ও যদি এখনো ভাবে, কোনো স্টুডেন্ট যদি এখনো ভাবে আমি খুব বুদ্ধিমান, আমি অনেক মনে রাখতে পারি, আমি পরীক্ষায় লিখে আসবো, ভালো নম্বর পাবো, লাইফেও আমি দারুণ কিছু করব, ভুল হয়ে যাবে। আমার মনে হয়
ক্রিয়েটিভ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। মানে যেটা নেই সেটা ভাবার ক্ষমতা, নতুন কিছু ইনোভেট করার ইচ্ছা, আর সবশেষে ওই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিচে টিকে থাকার যে ক্ষমতা, এইটাই আমি বলবো যে একজন স্টুডেন্টের লক্ষ্য হওয়া উচিত আগামী দিনে ভালো কিছু করতে গেলে। সেটা ব্যবসা হোক, যে যার ক্ষেত্রে চাকরি করছে সেখানেও ডেফিনেটলি ভালো করা যায়, কিন্তু ভালো করতে গেলে ওই আগের মতো প্রচুর ভালো ক্যালকুলেশন জানে। আর যদি এআই সব করে দেবে, আজকে এআই সব করে দেবে, তাহলে ওই ইন্টেলিজেন্সি, ওই মনে থাকার ক্ষমতা সত্যি কি কাজে লাগবে আগামী দিনে? আমার মনে হয় না কাজে লাগবে। কিন্তু ইনোভেশন মানে ওই নতুন কিছু ভাবার ক্ষমতা, পরিস্থিতিকে কাজে লাগাবো কি করে, এই ক্রিয়েটিভ মাইন্ড যদি তৈরি করার প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু পিছিয়ে যেতে হবে। মানে সবাই লাইন দিয়ে জেই নিটে যাচ্ছে, তো আমিও জেই নিটের জন্য প্রিপারেশনে গেলাম। সবাই লাইন দিয়ে সরকারি চাকরিতে যাচ্ছে, আমিও সরকারি চাকরির চেষ্টা করলাম। আমার মনে হয় ওই দিন চলে গেছে। গার্জিয়ানদেরও বুঝতে হবে, আর স্টুডেন্টদের তো অবশ্যই বুঝতে হবে। আপনাদের টিউটোপিয়া ছাড়াও আরেকটি বিশাল নাম হচ্ছে হাইটেক অ্যানিমেশন। সেখানেও তো বহু ছাত্রছাত্রী রয়েছে। আপনারা ওই বিজনেসটা কি মডেলে কাজ করেন? দেখুন, হাইটেক অ্যানিমেশন হচ্ছে মেনলি একটা প্রোডাকশন কোম্পানি। মানে আমরা বিভিন্ন বাচ্চাদের যে কার্টুন চ্যানেল আছে, সেই কার্টুন চ্যানেলের জন্য আমরা কার্টুন তৈরি করি। পরে আমি রিয়েলাইজ করি যে এটাকে যদি ইন্ডাস্ট্রি হিসাবে এক্সপ্লয়েট করতে হয়, তাহলে শুধু বেঙ্গলে যে কাজ হচ্ছে তার উপর ভরসা করে থাকলে হবে না, ন্যাশনাল লেভেলে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রায় 4 বছরের মতো আমি ওই যেটা একটু আগে বলছিলাম যে পেরেক ঠোকার মতো, তো আমি ওখানে গিয়ে বসেছিলাম, মুম্বাইতে সময় দিয়েছি, আমাকে কেউ সুযোগ দেয়নি কাজের। তা একটা সময় তো আসবেই, দিতে বাধ্য, মানে তা দিয়েছে, আমরা সদ্ব্যবহার করেছি, এবং তারপরে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন চ্যানেল থেকে আমাদের বিভিন্ন রকম কাজ দিয়েছে, এবং সেই কারণেই কিন্তু এত লোক আজকে কাজ করছে। এবং সদ্য আমরা আমাদের একটা শো তৈরি করেছি, আমি এক্ষুনি নাম বলতে পারবো না, নেটফ্লিক্সের জন্য আমরা একটা অ্যানিমেটেড শো তৈরি করেছি। আশা করছি ওটা রিলিজ করলে আমাদের আরও নাম, মানে সারা ভারতবর্ষে আমাদের স্টুডিওর নাম আরও ব্যাপকভাবে। এটা তো একটা বড় প্রাপ্তি আমাদের কাছেও যে নেটফ্লিক্সের কাজ, তাও আমি যতদূর শুনলাম হিন্দির কাজ, সেটা বাংলার একটি স্টুডিও থেকে, অর্থাৎ প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনের একটা প্রোডাকশন বাংলা থেকে তৈরি হচ্ছে। লাইফ কতটা চেঞ্জ হয়েছে বিজনেসের সাকসেসের পর? অনেকটাই চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক ভালো আছি। মানে ছোটোখাটো জিনিস নিয়ে ভাবতে হচ্ছে না। আমার সাথে যারা পড়াশোনা করেছে, বন্ধু বান্ধব, তারা অনেক রকম ক্রাইসিসে আছে। অর্থনৈতিক ক্রাইসিস শুধু না, যেমন শনিবার করে যখন আড্ডা মারি, ওরা বলে যে উফ, আবার সোমবার থেকে অফিসে যেতে হবে। তা আমি ওদের মজা করে বলি, তার মানে তোরা 6 দিন জেলে থাকিস, 1 দিন ছাড়া পাস, তা এটার কি মানে আছে? তা আইদার ওখানে যেটা করছিস এনজয় করে কর, নাহলে ছেড়ে দে। কিন্তু দেখা যাচ্ছে 25 বছর চাকরি করছে কিন্তু এখনো এনজয় করছে না। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না, আমি প্রত্যেক দিন মজা করতে যাচ্ছি। আমার ক্ষেত্রে বরঞ্চ রোববার কিভাবে কাটবে, ইট ইজ ভেরি পেইনফুল ফর মি। রোববার দিন কাটানো ভেরি ডিফিকাল্ট। তো রোববার দিনে অধিকাংশ সময়টাই ঘুমিয়ে কাটাই, আর প্রচুর মিউজিক শুনি। আমি রোববার সকালটা আমি গান শুনি প্রচুর। শুনছিলাম আপনি গানও ভালো করেন। যে বলেছে একদম মিথ্যা কথা বলেছে। এবার আমাকে একটা কথা বলুন, আমি এই প্রশ্নটাই জিজ্ঞেস করছি যে এডুকেশন সিস্টেমে আপনি এই টিউটোপিয়া মারফত বলুন বা আপনার ব্যক্তিগত প্যাশন মারফত বলুন, কি চেঞ্জেস করতে চাইছেন? টিউটোপিয়া প্রথম থেকেই কিছু না কিছু নতুন কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে, এবং যত দিন যাচ্ছে আমরা চেষ্টা করেছি যে আরও ভালো করে কি করে উপস্থাপন করা যায়। তো রিসেন্টলি আমি ইন্টারনেটে ব্লুমস ট্যাক্সোনমি বলে একটা এডুকেশন ফ্রেমওয়ার্ক দেখতে পাই, যদিও এটা ভীষণই পপুলার, বিএডে পড়ানোও হয়। এবং এই এডুকেশন ফ্রেমওয়ার্ক হার্ভার্ড,
বা স্ট্যানফোর্ড এই ধরনের ইউনিভার্সিটিতেও কিন্তু, অক্সফোর্ড এই ধরনের ইউনিভার্সিটিতেও কিন্তু ব্যবহার করা হয়। এই এডুকেশন ফ্রেমওয়ার্কে কি আছে, 6টা লেভেলে এডুকেশনকে ভাগ করা হয়েছে এবং একটার পর একটা লেভেল ক্রস করে করে আলটিমেট লেভেলে তুমি পৌঁছাবে যখন তুমি কিছু ক্রিয়েট করতে পারবে। আমরা কিন্তু ফার্স্ট লেভেলটা হচ্ছে রিমেম্বার লেভেল, মানে তুমি কি পড়লে সেটা শুধু মনে রাখো। সেকেন্ড লেভেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মানে ওটা থেকে বোঝা। থার্ড লেভেলটা হচ্ছে এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোথায় কোথায় হচ্ছে। ফোর্থ লেভেল হচ্ছে ওটাকে অ্যানালিসিস করা। ফিফথ লেভেল হচ্ছে ওটাকে ইভ্যালুয়েট করা, মানে কোনো জাজমেন্ট ওটার উপর বেস করে তৈরি করা। এবং লাস্ট সিক্সথ লেভেল হচ্ছে কিছু ক্রিয়েট করা। তুমি যে এই যে পড়লে যদি কিছু ক্রিয়েটই না করতে পারো তাহলে তোমার জেনে লাভ কি হলো। তা আমরা প্রত্যেকটা সাবজেক্টকে এই 6টা লেভেলে আমরা নতুন করে ভিডিও তৈরি করছি। তার কারণ এটা আমার মাথায় এসছে যে বেঙ্গলি মিডিয়ামের আমি ভিডিও তো বানিয়েছি, আমি আইসিএসসি সিবিএসসির জন্য নতুন করে কন্টেন্ট তৈরি করছি, কারণ আমরা আইসিএসসি সিবিএসসি বাচ্চাদেরও পড়াতে চাই বেঙ্গলে যারা আছে। তখন আমি ভাবলাম এত তো আছে, অলরেডি আছে, নিতান্তই ব্যবসা করার জন্য আইসিএসসি সিবিএসসির ছেলে মেয়েদের পড়াতে হবে, নাকি ওখানেও কন্ট্রিবিউট করার মতো কিছু আছে। তখন আমার যেটা মনে হলো যে আমাদের ছোটোবেলায় যে শিক্ষা ব্যবস্থা, সেটা সবচেয়ে বড় গ্যাপ আমি স্ক্যাম বলি, যে আমাদের এত কিছু পড়ানো হলো কিন্তু ওয়াই পড়ানো হলো না। মানে তুমি ফর এক্সাম্পল অণু কি, পরমাণু কি পড়ানো হলো, পরমাণুর ভেতরে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তা এগুলো কেন লাগবে আমার জেনে আমার কি লাভ, এটা বললো না। প্যারাবোলার মতো কঠিন অঙ্ক করালো, কিন্তু প্যারাবোলা আমার জীবনে কি কাজে লাগবে সেটাকে স্পষ্ট করে কেউ বললো না। তো সেই জন্য আমরা ঠিক করেছি আমরা এরপরে যে আইসিএসসি সিবিএসসির ভিডিও বানাচ্ছি, পাশাপাশি বেঙ্গলি মিডিয়ামের ভিডিওগুলোকেও আমরা রিপ্লেস করব ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে, যেখানে 6টা লেভেলে প্রত্যেকটা টপিক আলোচনা করা হবে। মানে আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমরা কচ্ছপ আর খরগোশের গল্প তো শুনেছি, ধরো ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে যদি আমি তোমাকে পড়াই কচ্ছপ আর খরগোশের গল্প, তো ফার্স্ট লেয়ারে কি হবে, তোমার রিমেম্বার লেভেল। রিমেম্বার লেভেলে কি মনে রাখতে হবে যে ওই যে গল্পটা, ওটা কে কে ছিল, পার্টিসিপেট করেছিল, কচ্ছপ আর খরগোশ। কে জিতেছিল? কচ্ছপ জিতেছিল। কে হেরেছিল? খরগোশ হেরেছিল। ব্যাস, রিমেম্বার লেভেল শেষ। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে শিখবো যে কচ্ছপ কেন জিতলো আর খরগোশ কেন হারলো। কারণ কচ্ছপ কনসিস্টেন্ট ছিল আর খরগোশ কনসিস্টেন্ট ছিল না, মাঝখানেও ঘুমিয়ে পড়েছিল। তো সেই জন্য যে কনসিস্টেন্ট থাকবে তার সে জিতবে, যে ইনকনসিস্টেন্ট থাকবে সে হারবে। এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে শিখলাম। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল লেভেল। প্র্যাকটিক্যালি এই গল্পটা থেকে আমরা কি কাজে লাগাতে পারি, একটা স্টুডেন্টের হিসাবে বলি। একটা স্টুডেন্ট যদি সারা বছর ধরে অল্প অল্প করে পড়াশোনা করে, তাহলে পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করতে হবে না, এবং রাত জেগে যে পড়াশোনা করছে পরীক্ষার আগে তার ভালো রেজাল্ট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে সারা বছর ধরে কনসিস্টেন্টলি ওই কচ্ছপের মতো করে রেসটাকে জেতার চেষ্টা করবে, সে কিন্তু জিতবেই। তাহলে এটা গেল হচ্ছে থার্ড লেভেল, মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনও আমরা বলে দিলাম। এবার ধরুন অ্যানালাইজ করা। অ্যানালাইজ কী করলাম, যে এই গল্পটা থেকে অ্যানালিসিস বেরোচ্ছে যে তুমি যদি কনসিস্টেন্ট থাকো তাহলে তুমি জিতবে, আর তুমি যদি ওভার কনফিডেন্ট হয়ে যাও তাহলে তুমি কিন্তু হারবে। ঠিক আছে। নেক্সট লেভেল হচ্ছে, ফিফথ লেভেল হচ্ছে ইভ্যালুয়েট করা। আমি এবার জাজমেন্ট পাস করব। জাজমেন্ট কি? কচ্ছপ কনসিস্টেন্ট ছিল, ও শুরু থেকে শেষ অবধি এক ছিল, সেই জন্য জিতেছে। আর খরগোশ প্রথম থেকে ওভার কনফিডেন্ট ছিল, মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য হেরেছে। লাস্ট লেভেল কি? তুমিও কচ্ছপ আর খরগোশের মধ্যে একটা গল্প লেখো, না হলে তোমার শেখা কমপ্লিট হলো না। তাহলে আমি একটা গল্প লিখতে পারি যে আবার কচ্ছপ আর খরগোশের দৌড় শুরু হলো, ওখানে শামুক জয়েন করলো, দিয়ে আমি একটা গল্প নতুন করে লিখতে পারি। অথবা একটা গল্প লিখতে পারি যে কচ্ছপ আর খরগোশ যে দৌড়টা হলো সেখান থেকে খরগোশ শিক্ষা নিল যে না, ওভার কনফিডেন্ট হওয়া ভুল হয়ে গেছে।
আবার নতুন করে দৌড় শুরু করলো। গল্পটা যে কোনো দিকে যেতে পারে, কিন্তু আমি একটা ক্রিয়েট করলাম নতুন কিছু। তো যতক্ষণ না আমরা কোনো কিছু পড়ছি, পড়ে তার ইমপ্লিমেন্টেশন বা নতুন কিছু ক্রিয়েট করতে শিখছি, ততক্ষণ কিন্তু এডুকেশনটা কমপ্লিট হচ্ছে না। তো এটাকেই বলছে ব্লুমস ট্যাক্সোনমি এডুকেশন ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কে আমরা এবার ফিজিক্সে যা পড়াবো, কেমিস্ট্রিতে যা পড়াবো, ম্যাথামেটিক্সে যা পড়াবো, প্রত্যেকটা শেষে আমরা কিছু ক্রিয়েট করতে শেখাবো। মানে ধরে নাও আমি যদি রিফ্র্যাকশন শেখাই, তাহলে একটা দূরবীন ক্রিয়েট করা, ওর শেষে ওরকম কিছু একটা ক্রিয়েট করতে জানতে হবে, নাহলে কোনো লাভ নেই তোমার শিখে। ওই লেভেল অফ দি এডুকেশনটাকে ভাবছি নিয়ে যাব এবং ওইভাবে কন্টেন্ট তৈরি করছি। দেখা যাক, আশা করি সেটা একটা আমাদের মানে শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল বেসড পড়াশোনা হয়। মানে সাইন থিটা কস থিটা আমার জীবনে কি কাজে লাগতে পারে, হ্যাঁ, এটা যদি বলে দিত না, তোমার কিন্তু আগ্রহ বেড়ে যেত। আবার এটাও ঠিক যে এখন যে নতুন মাধ্যমে আপনারা যেভাবে অ্যানিমেশন দিয়ে পড়াচ্ছেন, সেটা একটা স্টুডেন্টদের কাছে অনেকটা আরও ইন্টারেস্টিং হয়ে চলেছে। এবার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি যে একটু যদি নাম্বারের দিকে নজর দেওয়া যায়, যে কীরকম সংখ্যক ছাত্রছাত্রী এখন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এই অ্যাপের মধ্যে? দেখো, আমাদের প্রায় 60-70 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আর কি, অ্যাক্টিভলি সাবস্ক্রাইব। আর আমাদের ডাউনলোড অনেক বেশি, তার কারণ আমরা প্রায় 1 মিলিয়ন ডাউনলোড আছে আমাদের। তো তার কারণ আমরা ফ্রিতে প্রথম 1 বছর আর কি ওটা দিয়েছিলাম ছেলে মেয়েদের, তখন কোভিড পিরিয়ড ছিল, সেই জন্য প্রচুর ডাউনলোড ওই সময়ও হয়েছিল আমাদের। তো আর সবাই তো পড়াশোনা করছে যারা, তারাই ডাউনলোড করে না, প্রচুর প্রাইভেট টিউটর আছে, তারা ডাউনলোড করে। তো স্বাভাবিকভাবেই স্কুল আছে, তারা কন্টেন্টটা পেয়ে যায় ওখান থেকে, তারা ওখান থেকে, এরকম অনেক প্রাইভেট টিউটর আছে আমরা জানি, যারা স্টুডেন্ট হিসেবে সাবস্ক্রাইব করে নিয়ে ওরও হেল্প হয়। তা আমরা ইনডাইরেক্টলি তাকেও কন্ট্রিবিউট করতে পারছি ভেবে আমাদের ভালো লাগে। তার কারণ দেখুন, 70 লক্ষ ছেলে মেয়ে আমি পড়াতে পারবো না একা, বা আমি একটা পার্সেন্টেজ পড়াবো, 2%, 3%, ম্যাক্সিমাম 5%, বাকি 95% তো এই প্রাইভেট টিউটারদেরই পড়াতে হবে বা কাউকে না কাউকে পড়াতে হবে। তো এই জন্যই বলছি, কারোর সাথে কারোর কম্পিটিশন নেই, বরঞ্চ যে যত বেশি কন্ট্রিবিউট করতে পারবো, একটাই ইকোসিস্টেম, ওটা আরও ডেভেলপ করবে। রাইট। সেকেন্ড হচ্ছে, আর একটা কথা আমার বারবার মনে হয় যে, ধরুন একটা বিজনেস বড় হয়ে যাওয়ার আগে অবধি তো গ্রোথটা ওই হয় না যে প্রতি বছর 2x 3x করে গ্রোথ হচ্ছে। কারণ আমার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে 20,000-এ যাওয়া যতটা সহজ, ডাবল করা যতটা সহজ, 60,000-এ গেলে সেখান থেকে 1,20,000-এর জার্নিটা অনেক বড় হয়ে যায়। তা যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা সার্টেন টাইমের পর গ্রোথ করার জন্য কি কি দিকগুলো দেখা উচিত? দেখুন, সব বিজনেসে আমি বলতে পারবো না, কারণ আমার অভিজ্ঞতা নেই। আমি অ্যানিমেশন আর এডুকেশন এই দুটো করি। তাই এখানে তুমি যেহেতু সাবস্ক্রাইবারের কথা বললে, আমি এডুকেশন অ্যাঙ্গেলে বলছি যে এডুকেশন এমন একটা বিজনেস, সেটা কোনোদিন পোস্টার লাগানোর কথা ছিল না, সেটা কোনোদিন হোর্ডিং লাগানোর কথা ছিল না, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল না, যেগুলো এখন সবাইকে করতে হয়। আমার কোথাও যেন মনে হয় যে আসল মূল জিনিসটার জোর কমে আসছে বলে এগুলো বাড়াতে হচ্ছে। মানে এডুকেশনের জোর যখন ছিল, তখন কিন্তু অনেক স্কুল আজকে বিজ্ঞাপন করে, তাদের করতে হয়নি। একই স্কুল, আমি নাম নিচ্ছি না, তারা আগে কোনোদিন বিজ্ঞাপন করেনি। স্কুলও যে বিজ্ঞাপন করবে, এটা আমি তো ছোটবেলায় ভাবতে পারতাম না। মানে অমুক স্কুলে পড়বো, এটাই অনেকের স্বপ্ন ছিল, তারা যে বিজ্ঞাপন করে। তার কারণ আমার মনে হয়েছে যে বেশি ব্যবসা ভাবতে গিয়ে ওই আসল কন্টেন্টটা জোর কমে যাচ্ছে। তো সেই জন্য টিউটোপিয়ার ফিলোসফি যদি বলেন, ডেফিনেটলি একটা বড় সেলস টিম আছে, সেই সেলস টিমই আস্তে আস্তে নিয়ে গেছে এই জায়গাটায়। আমরা কি করি, প্রতি 50-60 জন স্টুডেন্ট পিছু একজন করে মেন্টার অ্যাসাইন করি, যারা অ্যাডমিশন নেয় টিউটোপিয়ায়। এই মেন্টারদের কাজ হচ্ছে সারা দিন তাদের কল করা, যে অমুক দিনের ক্লাসটা তুমি করনি কেন। আমরা সব দেখতে পাই, ওর কী কী ভিডিও দেখার কথা ছিল, কোন লাইভ ক্লাসটায় কত দেরি করে ঢুকলো,
কখন বেরিয়ে গেল, আগে বেরিয়ে গেল কিনা, এক্সামটা দিল কিনা। যেহেতু টেকনোলজি আছে, আমরা পুরো স্বচ্ছ একটা স্টুডেন্টের অ্যাপের বিচরণ পুরো দেখতে পাই। তো সেই জায়গা থেকে মেন্টার ওকে সবসময় ওগুলোকে কারেক্ট করার চেষ্টা করে যে তুমি দেরিতে ক্লাসে ঢুকেছো কেন, বা তুমি ওই পরীক্ষাটা দাওনি কেন। এই করে করে আমরা মেন্টাররা কি করে, ওদের গাইড করে, গাইডেন্স দিয়ে একটা রিলেশনশিপ তৈরি করে গার্জিয়ানের সাথেও। কারণ গার্জিয়ানও এটা পছন্দ করে, কারণ আমরা তো বিক্রি করে দিয়েছি, তারপরে তো আমাদের খবর না রাখলেও হতো। কিন্তু আমি এটা বিশ্বাস করি না এই কারণে, কারণ যে ছেলেটা 7-এ পড়ছে সে আবার 8-এ উঠবে, সে আবার 9-এ উঠবে। তা আমরা যদি খেয়াল রাখি, গার্জিয়ানও ভাববে একটা আমাদের ভালো হাতে আছে। এবার দেখুন, ঠান্ডা মাথায় ভাবুন, আমি কত সেলসম্যান রাখবো? 100, 200, 300, 1000। কিন্তু 60,000 স্টুডেন্ট, 70,000 স্টুডেন্ট যারা পড়ছে, তারা যেদিন আমাদের সম্পর্কে বলা শুরু করবে ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার পড়ে ভালো রেজাল্ট হয়েছে, তার মানে অতজন সেলসম্যান কিন্তু আমার রয়েছে, লং টার্ম এফেক্ট। তো সেই জন্য আমি আমার সেলসের থেকেও সাপোর্টে বেশি কনসেন্ট্রেট করি, জোর দিই। বা সার্ভিস, যেটা সাপোর্ট বলি আমরা ওই টিমটাকে, যে যারা কন্টিনিউয়াস স্টুডেন্টদের সাপোর্ট করে যাচ্ছে। কারণ এই বয়সী ছেলেমেয়েরা একটু ফাঁকি মারবে, এটা স্বাভাবিক, কিন্তু তাকেও বোঝাতে হবে, করিয়ে নিতে হবে। এই কাজটাও আমরা করি। এতে কি হয়, গার্জিয়ানরা ভীষণভাবে খুশি হয় এবং স্টুডেন্টরাও আলটিমেটলি যখন রেজাল্ট ভালো হয় তখন খুশি হয়, এবং সেখান থেকে রেফারেল আসতে থাকে। সেই রেফারেল যেদিন এই এডুকেশন বিজনেসে কিন্তু এটাই ওয়ে ছিল স্টুডেন্ট আসার, সেটা আমরা ভুলতে বসেছি। তা আমার মনে হয়েছে যে জীবন তো একটা সার্কেল, মানে শুরু করেছিলাম, এবার আমার শেষের দিকে, মানে আমি তো এবার শেষ করব। তো শুরুটা যেভাবে হয়েছিল, মানে কোচিং সেন্টারটা অজানা কারণে বড় হয়ে গেছিল। আমার মনে হয়েছিল কিছুটা ওই স্টুডেন্টরাই স্টুডেন্ট এনেছিল। তা আমি ওই সেই পুরনো ফর্মুলা দিয়ে টিউটোপিয়া বড় করতে চাই, যে আমি এত ভালো সার্ভিস দেবো, আমার যারা সার্ভিস নিচ্ছে তারাই আমার সেলসম্যান। আপনি এই যে টিমের যে রুটিনটা বললেন, আপনি একটু বলুন। এই বড় টিমটা ডেফিনেটলি আপনি তো সবার সাথে, মানে আপনারা যতটা, আপনি এবং আপনার ওয়াইফ ম্যাডাম যিনি যতটা ইনভলভ এমপ্লয়ীদের সাথে, সব ক্ষেত্রে মানে সবার সাথে সম্ভব হয়, সবার পক্ষে সম্ভব হয় না, আমরাও হয়তো অতটা নয়। কিন্তু স্টিল আমি বলছি, আপনার ক্ষেত্রে তো এটা নিশ্চয়ই সম্ভব না যে সবার সাথে প্রতিদিন মিটিং করা। ডেফিনেটলি ডিপার্টমেন্টে যারা হেড আছে তাদের সাথেই আপনি কথা বলেন, কিন্তু স্টিল আপনি এই যে এত বড় টিমটা আছে, এই টিমটা যে মেনটেন করেন, আপনার অফিসের এই রুটিন বা টিমের রুটিনটা কি, এইটা একটু বলুন, কারণ এটা অনেকের শেখার আছে। দেখুন, এটা একটা প্রসেস ফ্লো বানাতে হয়, যে এই কাজটা এইভাবেই হবে। হ্যাঁ, মানে সবাই এসওপি তো থাকেই, হ্যাঁ, কিন্তু সেই এসওপিটা তো আবার সবাই ফলো করতে হবে। ওটাকে আবার টেকনোলজি দিয়ে আপনাকে সেফগার্ড করতে হবে, কারণ যে যার মতো ট্যাম্পার করা শুরু করে দেবে। এক হচ্ছে সবাই মিলে ভাবলে হবে না। তুমি একরকম, সবার ক্রিয়েটিভিটি আছে, তুমি একরকম ভাববে, আমি একরকম ভাববো, তা 1000 জন 1000 রকম ভাববে, তাহলে কোম্পানি চলবে না। তাহলে প্রত্যেকটার প্রসেস ফ্লো বানানো হয়, এবং টেকনোলজি দিয়ে সেগুলোকে আমরা, যেমন একটু আগে বললাম, স্টুডেন্টরা কে কী করছে আমরা মনিটর করতে পারি। তো আজকের ডেটে এটা মনিটর করা কিন্তু খুব কঠিন কাজ না, যে কে কী করছে। এবার তার পাশাপাশি এই যে হেড যারা আছে, তারা রিপোর্টিং বস, তারাও দেখে নেয়। আর দিনের শেষে আপনি যদি পারফরমেন্স ট্র্যাক করতে পারেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আপনার রুটিনটা কীরকম থাকে অফিসে এসে? আমি এখন রিসেন্টলি যেটা বেশি নজর দিচ্ছি সেটা হচ্ছে রিপোর্টিং, মানে পারফরমেন্স ট্র্যাক যেগুলো করছি আমি, রিপোর্টগুলো না আগে যারা ইমিডিয়েট বস তাদের উপরে ছেড়ে রাখতাম। রিসেন্টলি আমি কি করছি, প্রত্যেকটা রিপোর্ট দেখে বোঝার চেষ্টা করি যে কোথায় ভুল হচ্ছে, এবং একদম নিচু লেভেল অবধি চলে যাওয়ার চেষ্টা করবি, যে এক্সিকিউটিভ লেভেল অবধি, যে কোথায় অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ফাঁকি দু রকমের হয়, ইন্টেনশনাল ফাঁকি, আনইনটেনশনাল ফাঁকি। এবং আমার মনে হয় আনইনটেনশনাল ফাঁকি বেশি, মানে ও নিজেও জানে না ও ফাঁকি মারছে। মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এটা আমাদের সবার সাথে হয়। আমি সকালবেলা যখন গাড়িতে করে যাচ্ছি, আমি ভাবছি যে আজকে অফিসে গিয়ে এটা 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 করব। অফিসে গেলাম, একটা দুটো কাজ করলাম, তারপরে এ চলে এলো, ও চলে এলো, আমার যে কাজগুলো করার কথা ছিল আমি করলাম না। বেসিক্যালি আমি কিন্তু ফাঁকিই মারলাম, কারণ আমার যেটা করার কথা ছিল আমি করিনি, কিন্তু আমি বসেছিলাম না, আনইনটেনশনাল ফাঁকি। তা
ম্যাক্সিমাম এক্সিকিউটিভ বা স্টাফ বা ম্যানেজারের ক্ষেত্রেও কি হয়, ওর যেটা করার কথা সেটা যদি ওর চোখের সামনে রাখা যায়, আজকে এটা টাস্ক, এই টাস্কটা তুমি কমপ্লিট করে তারপরে তুমি বাড়ি যাও, তাহলে ওই মার্কশিটটা যদি প্রত্যেক দিন ওর চোখের সামনে রাখা যায় না, তাহলে ওরও কিন্তু বুঝতে সুবিধা হবে আমি ফাঁকি মেরে ফেলছি না তো। কারণ আনইনটেনশনাল ফাঁকি মারছে। ধরে নিন কারোর সাথে 5 মিনিটে কথা শেষ হয়ে যায়, সেটা হয়তো আধ ঘন্টা ধরে বলছে, 25 মিনিট তো ফাঁকিই হলো, কিন্তু সেটাও বুঝতে পারছে না, রিয়েলাইজ করতে পারছে না ফ্লোতে আছে বলে। সেই জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার কারোর সামনে রাখা যায়, আর সেটা একমাত্র টেকনোলজির মাধ্যমেই পসিবল, তো আমি সেইটার ওপরেই এখন বেশি কাজ করছি। আর আমার লাস্ট প্রশ্ন, মানে আপনার থেকে তো অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, সেটা হচ্ছে যে আপনাদের এই যে কোনো বিজনেসের একটা ব্যাপার থাকে যে সেই বিজনেস তার নিজের লিমিটকে ক্রস করতে চায়। তো এই যে ধরুন স্কুল লাইফের যে পড়াশোনার যে এডুকেশনের যে লিমিট আছে, সেইটাকে ছাড়িয়ে বিয়ন্ডে কি আপনারা কিছু ভাবছেন? দেখুন, আমি না যখন শুরু করেছিলাম টিউটোপিয়া, তখন সবার আগে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েটার কি হবে, মানে সবাই তো পড়াচ্ছে, আমি আমাকে ডিফারেন্সিয়েট করবে কিভাবে। তা তখন আমি স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড বলে একটা কোর্স লঞ্চ করি। মানে আমার বক্তব্য, আমি দেখেছি যে প্রচুর ভালো ভালো ছেলে পড়াশোনায় স্কলার ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সেরকম কিছু করে উঠতে পারেনি। আমার মনে হয়েছে ওরা না কেরিয়ারের প্রস্তুতি একটু দেরিতে নিয়েছে। তো এই স্কুল অ্যান্ড কেরিয়ার গাইডে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 7 থেকে আমরা স্কুলের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের প্রস্তুতিও শুরু করে দিচ্ছি। কীরকম? ধরুন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছে, পরবর্তীকালে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের ছোটোবেলা থেকে আমরা বলছি ফাউন্ডেশন ফর জেই নিট শুরু করে দাও। মানে জেই নিটের যে লেভেল, সেই লেভেলটাকে কিন্তু একটু আগে থেকেই শুরু করে দেওয়া যেতে পারে। কারণ সাবজেক্ট তো ওই 4টেই, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা কি হয়, 7-এর সাথে 9-এর সিলেবাসের মিল আছে, তো 9-এর কিছুটা 7-এ 40% আমরা কভার করে দিই। আবার 9-এর সাথে 11-এর মিল আছে, 9-এ 11-এ কিছুটা কভার করে দিই। 10-এর সাথে 12-এর মিল আছে, 10-এ 12-এর কিছুটা কভার করে দিই। এতে কি হয়, 11-12-এ গিয়ে না ওদের সময় বেঁচে যায় এবং অথই সমুদ্রে পড়ে না। কারণ আপনি নিশ্চয়ই একমত হবেন, 10 আর 11-এর মধ্যে একটা বিস্তর ফারাক। তো সেই ফারাকটা তাদের কিন্তু তারা রিয়েলাইজ করে না, এবং ওই সময়টায় ওরা যেই নিটের জন্য অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারে। এবার সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, বাকিরা তাহলে কি করবে? বাকিদের জন্য আমরা বলছি যে সরকারি চাকরির প্রস্তুতি নিতে, মানে ইউপিএসসি, WBCS হতে পারে, অথবা SSC, ব্যাংকিংয়ের যে পরীক্ষা হয় সেগুলোর প্রিপারেশন ছোটোবেলা থেকেই নেওয়া যেতে পারে। কারণ ওই একই সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথস, ইংলিশ, রিজনিং বা জেনারেল নলেজের মধ্যেও যেগুলো আছে, মোরালেস ওই বিজ্ঞান আছে, ওই ইতিহাস আছে, সবই এক। এছাড়াও বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা একটু পিছিয়ে পড়ে একটা কারণে, আমি আজও ইংরেজিতে ভালো করে কথা বলতে পারি না, এটা আমার একটা আক্ষেপের জায়গা এবং এটা অসুবিধার জায়গা। কারণ আমাকে মিটিং করতে মুম্বাইতে যেতে হয়, আমাকে বিদেশে যেতে হয়, আমার বেশ অসুবিধা হয়। এই অসুবিধা যাতে আগামী দিনে ছেলেমেয়েরা ফেস না করে, তার জন্য আমরা বিশেষ করে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য স্পোকেন ইংলিশের কোর্স ওই কারিকুলামের মধ্যেই রেখেছি, স্কুল অ্যান্ড কেরিয়ার গাইডে। এখন এমন একটা সময় আসছে যে যাই করুক না কেন, এআই না জানলে কিছুতেই টিকে থাকতে পারবে না। আমরা ওই কোর্সের মধ্যে এআই এর ইন্ট্রোডাক্টরি যে কোর্স, সেইগুলোও ইনক্লুড করছে। অর্থাৎ মানে স্কুল, মানে পার্টিকুলার সো কল্ড স্কুলের সিলেবাসের বাইরেও যেগুলো প্র্যাকটিক্যালি জীবনে দরকার লাগবে এখন থেকে প্রিপেয়ার করলে। কারণ কি বলতো, ওদের না এই যে ব্যাপারটা, এই যে ধরুন ব্যাপারটা, ধরুন এআই কোর্সের ব্যাপারটা বা যেটা বলছেন, সেইটা তো সাধারণ মানে ছাত্রছাত্রীর বাইরেও যে কোনো আমার বয়সীও কেউ যদি চায় তারও তো প্রয়োজন, তো সেটা কি সে করতে পারবে? কিন্তু তার একটা লেভেল আছে। যেমন ধরুন আমরা স্কুল লেভেলে যে এটা করাচ্ছি, এবার 12-এর পর কি আমাদের কাছে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আমরা টিউটোপিয়া প্রো বলে একটা ব্র্যান্ড লঞ্চ করছি, তো ওখানে সব ক্যারিয়ার কোর্স হবে। যেমন ধরুন যারা বিটেক নিয়ে পড়াশোনা করছে, তাদের যদি অ্যালাইন্ড কোর্স হচ্ছে ডেটা সায়েন্স, AIML।
যারা বিবিএ এমবিএ করছে তাদের জন্য অ্যালাইন্ড কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যানালিটিক্স, এই ধরনের কোর্স। আবার অ্যানিমেশন, গ্রাফিক্স বা ভিএফএক্স এর মতো কোর্স, গেম ডেভেলপমেন্ট, গেম ডিজাইনিং, এই ধরনের কোর্সও থাকছে। তো প্রত্যেকের জন্য যার যেটা পছন্দ, যে যেদিকে যেতে চায় সে অনুযায়ী সার্টিফিকেট কোর্স। তার কারণ কলেজে যে পড়াশোনাটা হয় না আর ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, তার মধ্যে একটা বিস্তর গ্যাপ থেকে যায়। এই আবার প্রথমেই আমি বলেছিলাম বিজনেস মানে নিড গ্যাপ। তাহলে এই নিড গ্যাপটা পূরণ করতে গেলেও কিন্তু কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সেই জন্য কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এত কোর্স চলে। তা আমরাও টিউটোপিএ প্রোতে এই ধরনের কোর্স নিয়ে আসছি এবং আগামী দিনে ইচ্ছা আছে আমরা বিসিএ, এমসিএ, বিবিএ, এমবিএ এই ধরনের কোর্সও কোনো ইউনিভার্সিটির সাথে যৌথ উদ্যোগে করব। দেখা যাক। ডেফিনেটলি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রথম শুভেচ্ছা রইল আপনার ফিউচারের জন্য, দ্বিতীয়টা শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল যে বাঙালির সামনে অন্তত এইরকম বেশ কিছু জনের মধ্যে এরকম একজন ফিগার হয়ে উঠে আসার জন্য, যে একটা জিরো থেকে শুরু করেও একটা ইন্ডাস্ট্রি বা একটা এন্টারপ্রেনিয়রশিপ সত্যি খাড়া করা যায়। কারণ আমরা এন্টারপ্রেনিয়র ভাবলেই ভাবতাম যে সেটা শুধু ব্যাঙ্গালোরে হচ্ছে বা বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা উদাহরণ যে না, কোনো এক্সকিউজ না দিয়ে নিজের জায়গাতে সেটা করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক কিছু জানার আছে আপনার থেকে, ব্যক্তিগতভাবেও অনেক কিছু জানার আছে। ভবিষ্যতে নিশ্চয়ই আমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য সময় দেবেন। তবে আপনার টিউটোপিয়া, আপনার হাইটেক অ্যানিমেশন এবং আপনার ফিউচারের যে অদূর ভবিষ্যতে যে টিউটোপিয়া প্রো লঞ্চ হচ্ছে, তার জন্য শুভেচ্ছা জানাই। আপনাদের যা প্রশ্ন আছে, যারা ইভেন অ্যালুমনি আছে, তারা কমেন্ট করে জানাও কেমন লাগলো স্যারের সাথেই আমাদের গল্প আড্ডাটা। আজকে না চাইতেও সময়ের অভাবে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, নমস্কার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।